আসসালামু আলাইকুম। ৫১তম বিসিএস প্রিলির ইংলিশ লিটারেচার ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা জানো ইংলিশ লিটারেচার এই টপিক থেকে বিসিএস প্রিলিতে ১৫ নম্বরের প্রশ্ন আসে। হ্যাঁ, তোমরা যদি আগামী ১০ থেকে ১৫ দিন শুধু মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো করো, আমাদের লেকচার বুকটা যদি ভালো করে পড়ো এবং প্রশ্নগুলো যদি সলভ করো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তোমরা এখানে ১৫তে তোমরা ১৩ ইনশাল্লাহ এনশিওর করতে পারবা। ক্লাসের মধ্যে অনেক সময় আমরা অনেক কথা বলবো, গল্প করবো, ফান করবো, হাসি ঠাট্টা করবো, ওই জিনিসগুলো মনোযোগ দিয়ে শুনবা। তাইলে তুমি একটা গল্পের থিমটা বুঝতে পারবা, যে উপন্যাসের থিমটা কি, এই কবিতার থিমটা কি। হ্যাঁ, তো সব কিছু তো স্লাইডে লেখা আমার পক্ষে পসিবল না। আমি চেষ্টা করেছি সব কিছু স্লাইডে আনার জন্য, কিন্তু এরপরও অনেক কিছু স্লাইডে লেখাটা ভাই পসিবল না। তো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা, প্রয়োজনে তুমি সেই জিনিসগুলো নোট করতে পারো। আর ইংলিশ লিটারেচারের জন্য যদি বেস্ট বুক যদি আমাকে জিজ্ঞেস করো, এই মুহূর্তে বলবো পিটিওর লেকচার বুকটা আমরা যেভাবে বানাইছি, আমার দৃঢ় বিশ্বাস পিটিও লেকচার বুকটা তোমার অনেক ভালো কাভার করবে যদি মনোযোগ দিয়ে তোমরা লাইন বাই লাইন পড়ো। কোনো লাইন না বুঝলে তুমি চ্যাটজিপিটি গুগল করতে পারো, তখন সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা ক্লাস করবা তারা লেকচার বুকটা ইজিলি বুঝে যাবা। আর আমাদের লেকচার বুক মোটামুটি রিস্টক হয়ে গেছে, তোমরা অর্ডার দিয়ে আমাদের লেকচার বুকও কালেক্ট করে নিতে পারো। প্লাস ইংলিশ লিটারেচারের প্রশ্ন ব্যাংক যেটা করা হয়েছে, প্রশ্ন ব্যাংকটা খুবই এনরিচড। আমাদের যে তোমার যে ২ ভলিউমের যে প্রশ্ন ব্যাংকটা, ওইটা কালেক্ট করে নিতে পারো। আমাদের বিশ্বাস তোমার লেকচার ক্লাস, পিটুর লেকচার বুক এবং প্রশ্ন ব্যাংকটা সলভ করলে তোমার আর বাইরের কোনো রিসোর্স থেকে কিছু করা লাগবে না। আর পাশাপাশি তুমি গুগল করবা, চ্যাটজিপিটি করবা, এটাও করলেই এনাফ। হ্যাঁ, তো এখানে আমরা তোমাদের সবগুলো টপিকে কাভার করবো। সেই জন্য নির্দিষ্ট কোনো টপিক আমরা বেশি পড়বো কম পড়বো এরকম না, সব কিছু আমরা ভালো করে পড়ানোর ট্রাই করবো। হ্যাঁ, তো আজকে আমরা পড়াবো তোমাদেরকে লিটারেরি টার্মস। এখান থেকে পরীক্ষায় তোমার ম্যাক্সিমাম 2টা থেকে মিনিমাম একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, 49 বিসিএসে প্রশ্ন আসছে এখান থেকে। সো 50তে এখান থেকে আমাদের কোশ্চেন মিস গেছে আমাদের। হোপফুলি 50তে তোমরা এখান থেকে একটা বা 2টা প্রশ্ন পাবা। তবে এখান থেকে প্রশ্ন পাওয়াটা গুরুত্বপূর্ণ না, সামনে আমরা লিটারেচার যখন শুরু করব, এখন কোনটা এপিক, তুমি যদি বলো ভাই এপিকটা কী জিনিস, বা ট্রাজেডিটা কী জিনিস, হ্যাঁ, বা স্যাটায়ার কী জিনিস, ওই কোশ্চেনটা যাতে না করো সেই জন্য আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে তোমরা করবা। তাহলে আমরা এখন পড়বো ফিগার অফ স্পিচ বা ভাষালঙ্কার। হ্যাঁ, দেখো সাহিত্যের মধ্যে তো এরকম না যে তোমার আমরা প্রবন্ধের মধ্যে কি হচ্ছে একটা প্লেন একটা ল্যাঙ্গুয়েজে একটা জিনিস লিখে যাচ্ছে, কিন্তু সাহিত্যের মধ্যে রস যোগ করার জন্য, মানুষ যাতে আনন্দ পায় সাহিত্যটা পাঠ করে, সাহিত্যের আসল উদ্দেশ্য মানুষ আনন্দ দেন, তাই না? তাই আনন্দ পাওয়ার জন্য সেখানে রাইটাররা বিভিন্ন অলংকার অ্যাড করে, ওটাকে বলে ফিগার অফ স্পিচ। আজকে আমরা পড়বো কি কি অলংকার তোমার সাহিত্যের মধ্যে রাইটাররা অ্যাড করেন। দুবার বিষয়টা হচ্ছে ওরা কাঁচের ঘরে বসে আরেকজনকে ঢিল মারতেছে। হ্যাঁ, কারণ ওর যে পরিমাণ বিল্ডিং আছে, অট্টালিকা আছে, এগুলো যদি মারে ইরান এখন, এগুলো তো একটু টিকবে না। হ্যাঁ, ধুলিস্বাৎ হয়ে যাবে সে। কিন্তু এরপরে সে আইডিএফ আনছে, ইরানে মারতেছে সে আজকে। হি ইজ কানিং অ্যাজ এ ফক্স। আমরা কাকে বলতেছি? যে সে হচ্ছে শিয়ালের মতো ধূর্ত, শিয়ালের মতো ধূর্ত, অ্যাজ এ ফক্স। তাহলে একটা মানুষকে আমরা তুলনা করলাম শিয়ালের সাথে, শিয়ালের মতো। আমরা বললাম দ্য গার্ল ইজ লাইক এ রোজ, মেয়েটা হলো গোলাপের মতো। তাহলে দ্য গার্লকে আমরা তুলনা করলাম রোজের সাথে, লাইক শব্দের ব্যবহার করে, যে মেয়েটা গোলাপের মতো। হ্যাঁ, লাইফ লাইক এ ডোম অফ মেনি কালার্ড গ্লাস। কি বলা হইল? যে লাইফ হচ্ছে কিসের মতো? মেনি কালার্ড গ্লাস, ডোমের মতো। তাহলে এই যে লাইফকে যে কম্পেয়ার করা হইল ডোম অফ মেনি কালার্ড গ্লাসের সাথে, কোন শব্দের ব্যবহার করে? লাইক শব্দের ব্যবহার করে। তাহলে মেনি কালার্ড গ্লাস ডোমের মতো। হ্যাঁ, তাহলে কি হলো? আমরা দুটো ভিন্ন বিষয়ের মধ্যে আমরা তুলনা করলাম, আমরা দুটো ভিন্ন বিষয়ের মধ্যে আমরা তুলনা করলাম লাইক বা অ্যাজ ব্যবহার করে। তাহলে লাইক বা অ্যাজ, অ্যাজ সিমিলি, আমি সবসময় এমনি মনে রাখছি যে অ্যাজ সিমিলি, অ্যাজের মধ্যে এস আসছে, সিমিলির মধ্যে এস আসছে। তাহলে দুটো ভিন্ন বিষয়ের মধ্যে লাইক বা অ্যাজ এই শব্দগুলো ব্যবহার করে, এই তুলনা করে যে উপমা দিলাম আমরা, হ্যাঁ, এটা বলা হয় সিমিলি। এটার বাংলাটা হচ্ছে কি? উপমা। পরীক্ষার মধ্যে আসতে পারে সিমিলির এক্সাম্পল, আসতে পারে ডেফিনেশন থেকে প্রশ্ন আসতে পারে। এই জন্য ডেফিনেশনের মধ্যে আসো আমরা একটা ডেফিনেশন দেখি। তা সিমিলি এক ধরনের ফিগার অফ স্পিচ, যেটা কি করে? এক্সপ্লিসিট কম্পারিজন করে টু ডিফারেন্ট অবজেক্টের মধ্যে উইথ দ্য হেল্প অফ অ্যাজ অর লাইক। তাহলে এখানে আমরা একটু দাগ দিই, অ্যাজ অর লাইক। হ্যাঁ, তাহলে সিমিলির মধ্যে কি আছে? এক্সপ্লিসিট কম্পারিজন, দুটার মধ্যে ডিফারেন্ট অবজেক্টের মধ্যে ইউজিং অ্যাজ অর লাইক। তোমরা যখন কোনো বই বা কোনো কিছু পড়বা, তুমি সব কিছু দাগাইতে যাবে না। হ্যাঁ,
কিছু হাবলু আছে এরকম এমনি পড়বে সিমিলি সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ, হ্যাঁ, হুইচ মেক্স অ্যান এক্সপ্লিসিট কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট পারপাস অবজেক্ট অর অ্যাকশন উইথ দ্য হেল্প অফ অ্যাজ অর লাইক, হ্যাঁ, এটা দিছে তো। আচ্ছা, এরপর কি করবে, আবার পড়বে, এবার সবুজ কলম দেখাবে, এবার আবার নেবে, হ্যাঁ, সিমিলি ফিগার অফ স্পিচ, হ্যাঁ, মেক্স এক্সপ্লিসিট কম্পারিজন, যে টু ডিফারেন্ট, হ্যাঁ, এটা দিল এখানের মধ্যে। এবার এবার আবার পড়বে, এবার কী করবে জানো, এবার নীলটা দিয়ে দেখাবে এরকম, এবার নীল দিয়ে দেখাবে এরকম, গান্ডু কথাকার। তুমি এরকম ভাবে দেখাইলে তুমি এটা পরবর্তী তুমি কিভাবে পড়বা, কোনটা গুরুত্বপূর্ণ কোনটা অগুরুত্বপূর্ণ এরকম করে পড়বা না। তুমি যখন কোনো বই দেখাবা শুধু কিওয়ার্ডগুলো দেখাবা, যাতে করে পরবর্তী যখন রিভিশন দিবা তোমার চোখটা এইভাবে রিভিশন দিয়ে চলে যাবে, শুধু এই ওয়ার্ডগুলো দিকে রিভিশন দিয়ে চলে যাবে। তাহলে আমাদের লেকচার বুক পড়ো আর বাজারে কোনো বই পড়ো, দেখানোর সময় খুবই কেয়ারফুল, আন্তাজি দেখাবে না। তুমি পুরো একটা ডেফিনেশন থেকে পুরো 2 লাইন থেকে কোন শব্দটা মাথার মধ্যে ঢুকাতে যাচ্ছ। তাহলে সিমিলির মধ্যে 2টা শব্দ আছে, অ্যাজ অর লাইক, এইটুকু বুঝলে সিমিলি ইজি। তা তুমি রিভিশনের সময় কি করবা, সিমিলি মানে অ্যাজ অর লাইক, শেষ। এইভাবে শুধু কিওয়ার্ডগুলোকে দেখাবা, গানটার মধ্যে তুমি পুরো সব দেখাবা না, মানে এমন ভাবে দেখাই পুরো বই দেখায় ফেলে, মানে ওর বইয়ের মধ্যে আর কোনো বাকি থাকে না কোনো কিছু, হ্যাঁ, 2 একটা ওয়ার্ড দেখাবা। ওয়ার্ডসওয়ার্ড বলতেছেন, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি ভেসে বেড়াচ্ছিলাম কিসের মতো, ভেসে বেড়াচ্ছিলাম ক্লাউডের মতো, অ্যাজ আছে, তাহলে এটা সিমিলি। দেখো, আল মাহমুদ যখন মৃত্যুর সংজ্ঞা দিচ্ছেন, মৃত্যু তো চেঙ্গিসের অশ্বের মতো দ্রুতগামী, বধির, হ্যাঁ, মৃত্যুকে উনি কল্পনা করতেছেন কিসের সাথে, অশ্বের মতো, ঘোড়ার মতো এত দ্রুতগামী। আসলে তো তাই না, আমরা কি দ্রুত গতিতে আমরা হচ্ছে মৃত্যুর দিকে আগায় যাচ্ছি। আমি যদি আমার কথা যদি চিন্তা করি, তাহলে আমি যে বাংলাদেশের নর্মাল মানুষের মতো যদি আয়ু যদি পাই, আমি আমার লাইফে 3 ভাগে 2 ভাগ কাটা ফেলছি, আমার লাইফে 3 ভাগে 2 ভাগ শেষ, আর 1 ভাগ হয়তো আছে। যদি নর্মাল আয়ুষ্কাল পাই, নর্মাল আয়ুষ্কাল না পালে তারও আগে মরে যাবো, শেষ মোট আমার লাইফ মোটামুটি শেষের দিকে, 3 ভাগে 2 ভাগ কাটা ফেলছে। তাহলে এটা মুহূর্তের মধ্যে আমাদের জীবনটা কি শেষ হয়ে যাচ্ছে। এই জন্য পৃথিবীতে কোনো মানুষের মনে কষ্ট দেব না, তো এটা মাইন্ডেড। তাহলে এই যে বললো যে মৃত্যুতে চেঙ্গিসের অশ্বের মতো, তাহলে এই যে কম্প্যারিজন করলো মৃত্যুর সাথে চেঙ্গিসের অশ্বের সাথে মতো শব্দটা ব্যবহার করে, এটা হচ্ছে উপমা, ইংলিশে সিমিলি। তাহলে আশা করি সিমিলি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে সিমিলিকে সামারি করি, সিমিলি মানে হচ্ছে অ্যাজ অথবা লাইক, শেষ, আর কিছু লাগবে না, এইটা মনে রাখলে সিমিলি। এখন হচ্ছে মেটাফোর, মেটাফোর মানে ইকুয়াল, অ্যাজ অথবা লাইক নাই, শেষ, মেটাফোর হয়ে যাবে। তাহলে তাহলে মেটাফোর মানে হলো ইকুয়াল, আর সিমিলি মানে হচ্ছে অ্যাজ বা লাইক। তাহলে আসলে মেটাফোরটা পড়ি আমরা। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বলছেন, মুখখানি তার নতবৃন্ত পদ্মসম, এ বক্ষে আমার নামিয়া পড়ল ধীরে। তাহলে এই যে কবি তার প্রেমিকাকে বলতেছেন যে তার কবির প্রেমিকার মুখখানি হচ্ছে কেমন, নতবৃন্ত পদ্মসম, মানে বৃন্ত থেকে যে পদ্মটা নিচের দিকে নুয়ে পড়ছে, তার প্রেমিকার মুখটা হচ্ছে কিসের মতো, পদ্মের মতো, পদ্মের মতো না, সরি, পদ্ম সম, ইকুয়াল, সরি মতো না, এটা হলো ইকুয়াল। তাহলে দেখো, আল মাহমুদের এখানে হচ্ছে মতো, মতো মানে অ্যাজ অর লাইক, তাহলে এটা হচ্ছে সিমিলি, রাইট, এটা সিমিলি। আর মেটাফোরের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে কি সম, মানে সমান করে দিচ্ছে। তাহলে যেটা সমান, উনি বলছে যে মুখখানি তার নতবৃন্ত পদ্মের সমান, এই সমান করে দেয়া, এটা হলো মেটাফোর, বাংলা হচ্ছে রূপক। তাহলে ইকুয়াল করে দিলে হচ্ছে মেটাফোর, আর অ্যাজ বা লাইক মতো বললে সিমিলি। তাহলে দুটো ভিন্ন বিষয়ের মধ্যে সরাসরি তুলনা করব, এখানে লাইক অ্যাজ লাইক এজ এই শব্দগুলো থাকবে না, মেটাফোরের মধ্যে লাইক এজ এগুলা থাকবে না। যেমন তুই একটা বাঘের বাচ্চা, হ্যাঁ, তুই একটা বাঘের বাচ্চা বলতেছিস, তার মানে তুই বাঘের বাচ্চার মতো, এটা বলে না, বলছি তুই একটা বাঘের বাচ্চা, হ্যাঁ। তাহলে যখন বাঘের বাচ্চা ইকুয়াল করলাম, তার মানে এটা হলো মেটাফোর, হ্যাঁ। তাহলে মেটাফোর মধ্যে আমরা ইকুয়াল করতেছি, যেমন হি ইজ আ শাইনিং স্টার, মানে হচ্ছে হি ইকুয়াল টু শাইনিং স্টার, হ্যাঁ। কিসেস আর দ্য ফ্লাওয়ার্স অফ এফেকশন, তো কিসেস ইকুয়াল টু দ্য ফ্লাওয়ার্স অফ এফেকশন। হার লং হেয়ার ওয়াজ এ ফ্লোয়িং গোল্ডেন রিভার, হ্যাঁ। তাহলে হার লং হেয়ারকে আমরা ইকুয়াল করে দিলাম, হার লং হেয়ার ইকুয়াল টু ফ্লোয়িং গোল্ডেন রিভার। ইকুয়াল করলে মেটাফোর, আর ইকুয়াল না করলে বিজি অ্যাজ এ বি, ব্রেভ অ্যাজ এ লায়ন, কোয়াইট অ্যাজ এ মাউস, ইকুয়াল না করলে সেটা হচ্ছে সিমিলি, হ্যাঁ। তো টাইম ইজ মানি, সময় টাকা, তাহলে টাইম ইকুয়াল টু মানি, এটা হলো মেটাফোর। এখন আসো, তো সামনে যে এক্সাম্পলগুলো বলবো, মেটাফোর হইলে তোমরা হচ্ছে লাভ দিবা, আর সিমিলি হইলে লাইক দিবা। তাহলে সিমিলি হইলে লাইক দিবা, আর মেটাফোর হলে লাভ দিবা, হ্যাঁ। টাইম ইজ মানি, এটা হচ্ছে মেটাফোর, যেহেতু ইকুয়াল আছে, ওকে, এটা বলো। অল দ্য ওয়ার্লস আই স্টেইজ অ্যান্ড অল দ্য ম্যান অ্যান্ড উইমেন মেনলি প্লেয়ার্স, যে সব এই যে নরনারী
এর হচ্ছে কি মেয়ারলি প্লেয়ার্স, ওরা হচ্ছে খেলোয়াড়, এই পৃথিবীর রঙ্গমঞ্চে ওরা আসলে অভিনেতা। তাহলে ম্যান অ্যান্ড উমেনকে বলা হচ্ছে প্লেয়ার্স, এটা কি ইকুয়াল টু প্লেয়ার্স, এখানে কোনো লাইক ব্যাজ নাই, এটা হচ্ছে মেটাফোর। আ হ্যাপি ফ্যামিলি ইজ বাট অ্যান আর্লিয়ার হেভেন। হ্যাপি ফ্যামিলি হচ্ছে কিছু না, এটা আর্লিয়ার হেভেন। হ্যাপি ফ্যামিলি ইকুয়াল টু আর্লিয়ার হেভেন, কী হবে? এটা হচ্ছে মেটাফোর, এটা হলো ফানি মেটাফোর। শেরবাংলা একে ফজলুল হক ইজ দ্য টাইগার অফ বাংলা, বাংলার টাইগার, এটা কি? এটা মেটাফোর। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, তাই শেক্সপিয়ার বলছেন জীবন হচ্ছে একটা চলমান ছায়া, জীবন একটা চলমান ছায়া, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, এটাও মেটাফোর। রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস, রিভেঞ্জ হচ্ছে একটা ওয়াইল্ড জাস্টিস, এনে শব্দ আছে স্পেশালি টু উইমেন। হ্যাঁ, তো বেকন আবার উইমেনের প্রতি একটু চেতা ছিল, একটু চেকা গেছিল মনে হয়, এটাও মেটাফোর। আচ্ছা দেখো তো, আমরা যখন আধুনিক যুগ পড়া শুরু করব, আমরা দেখবে রোমান্টিক যুগ পার হয়ে, ভিক্টোরিয়ান পার হয়ে আমরা যখন আধুনিক যুগে প্রবেশ করব, তখন আমরা যখন টি এস এলিয়টের দ্য লাভ সং অফ যে আলফ্রেড প্রুফক পড়বো, তখন আমাদের হঠাৎ মন খারাপ হয়ে যাবে। আমাদের একটা বিস্তীর্ণ ভূমিতে উনি আমাদের ছেড়ে দিবেন, একটা ওয়েস্টার্নে আমাদের ছেড়ে দিবেন টি এস এলিয়ট। তো সেখানে আমরা এগুলো আরও ভালো করে পড়বো। আমরা যদি এখন এক্সাম্পলটা দেখি, লাইফ লাইক আ পেশেন্ট ইথারাইজড আপন এ টেবিল, তুলনা করছে লাইক এ পেশেন্ট ইথারাইজড আপন এ টেবিল, লাইক আছে এখানে, কিন্তু লাইক শব্দটা আছে, তাহলে লাইক শব্দটা যে আছে তার মানে এটা হচ্ছে সিমিলি, এটা হচ্ছে সিমিলি। এসটি কোলরিস দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট মেরিনার, এটা আমরা পড়বো ইনশাল্লাহ, আমরা যখন রোমান্টিক আসবে তখন আমরা এটা পড়বো এর বিষয়বস্তু। এখন শুধু এক্সাম্পলগুলো দেখতেছি। অ্যাজ ইডেল অ্যাজ এ পেইন্টেড শিপ আপন এ পেইন্টেড ওশান, তাহলে অ্যাজ ইডেল অ্যাজ এ পেইন্টেড শিপ, এই পেইন্টেড শিপের মতো ইডেল, অলস, অ্যাজ আছে তাহলে সিমিলি। তাহলে এই দুইটা ক্লিয়ার হয়ে গেল। কিছুক্ষণ পর আবার বলবো না যে ভাই পড়তে পড়তে প্যাস লাগে, হ্যাঁ, এখানে প্যাস লাগার কিছু নাই। হ্যাঁ, তো এবং আমি মনে করি আজকে লিটারি ক্লাসটা যে তোমরা যদি ভালো করে করো, তোমরা অনেকে আফসোস করো যে ভাই আমাদেরকে মেয়েরা পছন্দ করে না, যে আমাদের প্রেমিকা নাই, কিছু নাই, প্রেমিক নাই, কারণ তুমি সাহিত্য পড়ো না কোনোদিন। মেয়ে সাহিত্য বললে না তোমার মেয়ে প্রেমিকা আসবে তোমার, সাহিত্য না বলে কেন, তুমি একটা কবিতা পড়বা, একটা কবিতা পাঠাবা তাকে, তাকে একটা কবিতা আবৃত্তি করে শোনাবা, তুমি এগুলো জানো না কোনো কিছুই, ছলাকলা জানো না, তাহলে তুমি প্রেমিকা করতে আসবে। এই জন্য মনোযোগ দিয়ে যদি আমার 10টা 11টা ক্লাস যদি করে ফেলতে পারো, ইনশাল্লাহ তোমার লাইফে প্রেমিকা চলে আসবে। আচ্ছা, তুমি তোমার বন্ধুকে যে বললা যে ও একটা বলদ, আচ্ছা এরকম কথা যদি তুমি কাউকে বলো ও একটা বলদ, এটা বললে মন খারাপ করবে না? কোন মানুষ এরকম বলা যায় একটা বলদ, এটা বললে মন খারাপ করবে? তো এরকম আসলে বলা যায় না। আমরা কি বলি, ও একটু কম বোঝে, ভাই আমার বন্ধু একটু কম বোঝে, এটা বললে তো একটু ধরো মোলায়েম করে বললা। তো দেখো, আমরা যখন যে কথাটা বললে মানুষ মন খারাপ করবে, এরকম কথা না বলে খুব সফট একটা ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করলাম। হ্যাঁ, এটা বলা হয় ইউফেমিজম। তাহলে ইউফেমিজমের আমি তোমাদের ভোক্যাব ক্লাসে পড়াইছিলাম, ইউ মানে গুড, ফেমিজম মানে কি, কোন একটা টক, ভাষণ কোন একটা। তো ফেমিজম মানে সুভাষণ। হ্যাঁ, সো অপ্রিয় কোনো কথা বলে যেটা বললে মানুষের মন খারাপ হবে, সেটা না বললে কোমল কোনো কথা আমরা বললাম। মারা গেছে বললে এটা কেমন জানি লাগে, আমরা ডাক্তাররা কি বলে যে উনি আল্লাহ ওনাকে নিয়ে গেছে, বা উনি আল্লাহর কাছে চলে গেছে। হ্যাঁ, এরকমই বলি আমরা, তাই না? বা আল্লাহ ওনাকে নিয়ে গেছে, এরকম বলি আমরা। তো গরিব না বলে অর্থনৈতিকভাবে দুর্বল। হ্যাঁ, তো যেমন ভাবে আপনি কি বাচ্চাকে পেটান, এটা বললে তো সে একটু মাইন্ড করবে না, ভাবে বাচ্চাকে পেটান কিনা। তো কী বলা হয়, ভাই বাচ্চাকে শাসন করেন কীরকম, যে আমারগুলোকে ভাই পারি না। হ্যাঁ, বাচ্চা পেটানো বললো তো একটু ধরো রুড একটা ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, তাহলে এরকম ইংলিশ আমরা কী বলি, যে গার্বেজ ম্যান না বলে উনি একজন স্যানিটেশন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, যে ওল্ড পিপল বললে না একটু মন খারাপ লাগবে না? ধর আমাদের আব্বা আমাকে যদি বলে উনি তো ওল্ড পিপল, বুড়া লোক, মন খারাপ হবে আমাদের, তাই না? আমরা কি বলি, বয়স্কদের বলি সিনিয়র সিটিজেন বলি। হ্যাঁ, শি ইজ প্রেগনেন্ট, এটা বললে একটু রুড শোনা যায় না? শি ইজ প্রেগনেন্ট আমরা বলি কি, শি ইজ ইন দ্য ফ্যামিলি ওয়ে। ভয় হামলা চলতেছে মনে হয়, হ্যাঁ না? শুধু কন্টিনিউয়াসলি শুধু পড়তেছে, যে সরি ক্লাসের মধ্যে ইন্টারাপশন হবে আজকে, মানে কিছু আজকে মানে ভালো চলতেছে হামলা টামলা। তাহলে আমরা শি ইজ প্রেগনেন্ট না বলে বলতেছি শি ইজ ইন দ্য ফ্যামিলি ওয়ে। হ্যাঁ, আমরা হি ডাইড না বলে বলি কি, হি পাস্ট অ্যাওয়ে। তাহলে এগুলো বললে কি হচ্ছে, একটু মোলায়েম করে আমরা এখানে বলতেছি। লুনাটিক আসলাম, পাগলা খারাপ না বলে আমরা কি বলি, মেন্টাল ইনস্টিটিউশন। এগুলো হচ্ছে আমাদের ইউফেমিজম। ইউ আর বিকাম এ লিটল থিন অন টপ, যে তোমার টপে তুমি লিটল থিন হয়ে গেছো, আসলে তো ছাদে মাল নাই। তো এটা বললো তো সে মন খারাপ করবে। তাহলে বললাম যে ডার্লিং ইউ আর বিকাম এ লিটল থিন অন টপ, তোমার একটু লিটল থিন হয়ে গেছে টপে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইউফেমিজম, একটু মোলায়েম করে বললাম। হ্যাঁ, তো তুমি এখন একদম মাথা চুল উঠে গেছে, হ্যাঁ, তুমি ওকে সান্ত্বনা দিলা যে বন্ধু ইটস নট হেয়ার লস, ইটস স্কাল্প গেইন। স্কাল্প মানে মানুষের যে মাথা চামড়া, এটা বলি স্কাল্প বলে। হ্যাঁ, এই তালুটাকে বলি স্কাল্প। তাহলে হেয়ার লস না, স্কাল্পটা বড় হচ্ছে আর কি। যারা ধরো টাকলু, ওর স্কাল্পটা আস্তে আস্তে কি হচ্ছে,
বড় হচ্ছে। আই এম জাস্ট মেকিং মোর রুম ফর ব্রেন পাওয়ার। বা তুমি বন্ধুরে বলতে পারো, বন্ধু ইটস নট হেয়ার লস, ইটস স্কাল্প গেইন, ইউ আর জাস্ট মেকিং মোর রুম ফর ব্রেন পাওয়ার। হ্যাঁ, তো বললে একটু খুশি হবে সেটা বললে। যে বলে কী ব্যাপারে তুই এটা টাকলু হয়ে গেছিস, তাহলে ও তো ইয়ে করবে, মন খারাপ করবে। তাহলে এই কথাগুলো হচ্ছে ইউফেমিজম। তাহলে আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। ইজ এ স্পেশাল চাইল্ড। হ্যাঁ, কোনো কোম্পানি লেখে পলিসির মধ্যে ডোন্ট হায়ার মেন্টালি চ্যালেঞ্জ পিপল। হ্যাঁ, এটা লেখে কোম্পানি পলিসির মধ্যে, সবগুলো হলো ইউফেমিজম। পরীক্ষা আসবে কি ইজ স্পেশাল চাইল্ড, এটা কিসের এক্সাম্পল বা নিচের কোন সেন্টেন্সে ইউফেমিজমের এক্সাম্পল আছে, এইভাবে পরীক্ষা প্রশ্ন আসবে। ক্লাস মনোযোগ দিয়ে করলে তুমি যে কোনো কোশ্চেন আনসার ইনশাল্লাহ আনসার দিতে পারবা। আসো, হাইপারবোল কি জিনিস। হ্যাঁ, দেখো এই যে একটা গান আছে তোমার, যদি সব সাগরের জল কালি হতো, যদি পৃথিবীর সব গাছ লিখনই হতো, আর সারাটা জীবন যদি লিখে যেতাম, তবু তোমার আমার প্রেমের কথা লেখা শেষ হতো না। হ্যাঁ, তো এই যে একটা গান এটা। হ্যাঁ, তো এখানে এখানে গানটা যে লিখছে চাও মারছে না, তো সব সাগরের জল যদি কালি হইতো আর পৃথিবীর সব গাছ যদি লিখনি হইতো, সারাটা জীবন যদি লিখতো, তাও নাকি প্রেমের কথা শেষ হতো না। কি প্রেমের কথা শেষ হবে না? আমি প্রেমের কথা তোমার তো ওই যে প্রেম করে বিয়ে করলে দুদিন পরে তো ঝগড়াঝাড়ি লেগে যায়, তো প্রেমের কথা তো ওখানে তো শেষ, সারা জীবন লেখার কি আছে? তো এই যে অতিরঞ্জন করছে, এর বলে অতিশয়োক্তি, হাইপার বোল। হ্যাঁ, হাইপার মানে বেশি, হাইপার মানে কম। হ্যাঁ, হাইপার মানে হচ্ছে কম, হাইপার মানে হচ্ছে বেশি, বেশি। তাহলে যেটা বেশি বেশি কথা, অতিরঞ্জন বা অতিশয়োক্তি, এগুলো বলো হাইপার বোল। যেমন ওয়ার্ডসওয়ার্থ বলতেছেন 10,000 সো আই অ্যাট এ গ্ল্যান্স। হ্যাঁ, উনি টু ডাফরিল সেটা বলতেছে। এই জন্য বলতেছে 10,000 সো আই অ্যাট এ গ্ল্যান্স, যে উনি হচ্ছে 10,000 দেখছে একটা, উনি কি গুনছে 10,000? তাহলে এটা বাড়াবাড়ি বলছে না? উনি কি গুনছে নাকি এখানের মধ্যে 10,000? এটা হলো হাইপার বোলের এক্সাম্পল। আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়ন টাইমস, আমি তো তোমার এটা তো লক্ষ লক্ষ বার বলছি। আমাদের আব্বা মা বলে না, তোর তুমি ভাত খাইতে রাখছে, কে ভাত খাইতে ভাত খাইতে আয়, দুদিন বেটাকে তোরে 100 বার বলছি, তুই তো আসস না। তাহলে এই যে উনি 100 বার বলছে, 100 বার বলছে, 100 বার তো বলো নাই, 2 থেকে 3 বার হয়তো বলছে। এটা হচ্ছে হাইপার বোল। হ্যাঁ, ইজ লাইক 900 ইয়ার্স ওল্ড, ওরা দেখতে 900 বছর বুড়ার মতো লাগে, এটা হাইপার বোল। তাহলে অতিরঞ্জন। হ্যাঁ, ওরা হয়তো দেখতে একটু বেশি বয়স্ক লাগতেছে, কোন 900 বছর বুড়ার মতো লাগে। হ্যাঁ, শি শেড এন ওশন অফ টিয়ার্স। হ্যাঁ, ও 1 সাগর জল কি করছে, বিসর্জন দিচ্ছে। আসলে 1 সাগর জলকে বিসর্জন দিচ্ছে, হয়তো তোমার 5 ml বা 10 ml এর মতো, হয়তো তোমার এরকম হইতে পারে। হ্যাঁ, চামচে মাপলে হয়তো 10 ml হবে সর্বোচ্চ। কয় এক মহাসাগর নাকি চোখের জল ফেলছে। 5 ml 10 ml কে এক মহাসাগর বানায় ফেলছে। এগুলো হাইপার বলবা এক্সাজারেশন। হ্যাঁ, ম্যাকবেথের মধ্যে আমরা দেখবো, লেডি ম্যাকবেথ বলতেছে যে অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুট ইন দিস লিটল হ্যান্ড। লেডি ম্যাকবেথ ও আফসোস করতেছে যে ও এত আকাম করছে, ও এত আকাম করছে। হ্যাঁ, যে সে রাজার এখানে ঘুমের মধ্যে মারি ফেলার জন্য ম্যাকবেথের পাম দিছে, গোর মারি ফেলো ঘুমের মধ্যে। তাহলে ও মনে করতে ও এত আকাম করছে যে অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া যদি ওর হাতে যদি দেওয়া হয়, ও লিটল হ্যান্ডগুলো সুইটেন করতে পারবে না। এটা আসলে তুমি এখানে আরবে যে একটা আতর 2 ফোঁটা দিলেই তো তোমার 3 দিন গোসল করলে এটা ইয়া যায় না, গ্রাম যায় না। না তোর তুমি 1 ফোঁটা যদি হাতের মধ্যে পড়ে কোনো মতে, আমি আতর মানে খুব বেশি পছন্দ করি না, খুবই করা। 1 ফোঁটা যদি হাতে পড়ে তোমার 3 দিন থাকবে এখানে গ্রান। তাহলে এই যে বলতেছে এটাতে অতিরঞ্জন একটা ব্যাপার, তাই না? হাইপার বল। আশা করি হাইপার বল এখন তোমরা ভুলবা না। না, এখন আসো এপিগ্রাম। এপিগ্রাম হচ্ছে বুদ্ধিদীপ্ত, খুব সংক্ষিপ্ত বচন। হ্যাঁ, আমরা যেটা বলতে পারি যে আমরা যেরকম পত্রিকার মধ্যে ধরো অমীয় বাণী বা কোটেশন যেগুলো থাকে, খুব সংক্ষিপ্তভাবে কোনো একটা বচন যেটা বুদ্ধিদীপ্ত কোনো আইডিয়া, এগুলো বলে এপিগ্রাম। তাহলে খুব ব্রিফ, খুব শার্প, খুব ওইটি কোনো স্টেটমেন্ট যেটা কোনো স্ট্রাইকিং থট বোঝায়। হ্যাঁ, তাহলে সংক্ষিপ্ত, তীক্ষ্ণ, বুদ্ধিদীপ্ত একটা ব্যাখ্যা, যার মধ্যে আকর্ষণীয় কোনো ধারণা প্রকাশ পায়। হ্যাঁ, যেমন সোজা কথা জ্ঞানী লোকের কথা, মানে যে কথাটা শুনলে একটু জ্ঞানী জ্ঞানী মনে হয়, ওইটাই এপিগ্রাম। হ্যাঁ, যে ফ্রান্সিস বেকন কি বলছে, রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স আর রেডিম্যান। তাহলে তুমি যদি পড়ো তাহলে তুমি ফুল ম্যান হতে পারবা, যদি তুমি প্রেজেন্ট করো তাহলে তুমি রেডিম্যান হতে পারবা, অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, যদি লেখো তাহলে এক্সাক্ট ম্যান হতে পারবা। তো এই জন্য তুমি কোনো কিছু পড়লে একটু লেখালেখি করলে তাহলে তোমার ওই জিনিসটা বেশি মনে থাকবে। হ্যাঁ, ওয়ার্ডসওয়ার্থ বলতেছেন আ চাইল্ড ইজ আ ফাদার অফ এ ম্যান। হ্যাঁ, তাহলে এইটাও একটা এপিগ্রাম। হ্যাঁ, এখন আসো আর চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। তোমার এই এক্সাম্পলটা আমরা হচ্ছে যে একটা পরীক্ষায়ও আসবে, আমরা সামনে দেখবো, মাথায় রাখো যে সেইখানে আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করবো। এখানে অন্য কোনো অ্যান্সার আমরা এগুলো পাই কিনা, বা একটা সেন্টেন্স এটা ভিন্ন ভিন্ন তোমার হচ্ছে ফিগার অফ স্পিচ হতে পারে কিনা, এই জিনিসগুলো আমরা দেখবো ইনশাল্লাহ সামনে। ঘাসান কানাফানির উনি একজন ফিলিস্তিনি কবি, ওনার কথা ছিল এরকম যে তলোয়ারের সাথে গর্দানে কোনো সংলাপ হয় না। হ্যাঁ, এই কথাটা আমি তোমার হচ্ছে যে জুলাইতে যখন তোমার গোয়েন্দা সংস্থা যখন ডাকতেছিল যে ছাত্রদেরকে, যে সংলাপ হবে। হ্যাঁ, তো তখন আমি এটা স্ট্যাটাস দিয়েছিলাম যে গর্দানের সাথে তো আসলে তলোয়ারের কোনো সংলাপ হয় না, এখানে কোনো সংলাপ তো হবে না এখানের মধ্যে। তাহলে এটা খুব ছোট্ট একটা কথা, স্ট্রাইকিং কোনো থট প্রকাশ পাচ্ছে, তাই না? যে ফিলিস্তিনাতে ইসরায়েলের সাথে ওর কোনো সংলাপ তো হবে না আসলে ওর। হ্যাঁ, যে এখানে তো ওর তো
ও তো এমনি মরতে হবে এমনি মরতে হবে, এখানে কোনো সংলাপ এখানের মধ্যে হবে না। তাহলে এগুলোই বিগ্রামের এক্সাম্পল। তাই যেটাদের খুবই স্ট্রাইকিং কোনো থট প্রকাশ পায়, খুব বুদ্ধিদীপ্ত কথা, সেগুলো হচ্ছে এপিগ্রাম। এখন আসলে আমরা ছোট কিছু কৌতুক পড়বো যেগুলো হলো পান। হ্যাঁ, মানে হচ্ছে স্লেশ, এগুলো হচ্ছে ডাবল মিনিং কথাবার্তা। স্লেশ মাল্টিপল মিনিং থাকে। ওই যে কয়দিন আগে যে ক্লাস 10-এ পড়া একটা যে মেয়ে যে তোমার হচ্ছে যে বলতেছিল যে ওই যে মিলনের কথা বলে যে এটা বললো, তো তোমরা তো বুঝছো সে আসলে কি মিন করছে, সেও বুঝছে সে কি মিন করছে, ইচ্ছাকৃতভাবে ওইটা মিন করছে। তো আমি ওইটা বলতে চাচ্ছি না এখানে আবার। এগুলো হচ্ছে তোমার ডাবল মিনিং কথাবার্তা। আর যারা ওটা বুঝো নাই, ওই মেয়েটা মিলন মানে কি বুঝেছে আমি তোমাকে বুঝাতে পারবো না, কারণ তুমি এখনো খুব বাচ্চা, এটা বুঝানো আমার পক্ষে সম্ভব না এখানের মধ্যে। হ্যাঁ, ওই মেয়েটা যে দুইটা কথা বলতেছে দুইটা কিন্তু পান ছিল। হ্যাঁ, যে এসে যে বলতেছিল যে তোমার সারা রাত ঘুমাতে পারি নাই প্রথমবার, তো তো এই কথাটাও কিন্তু আসলে একটা পান ছিল। হ্যাঁ, তো যারা বুঝছো তারা বুঝছো, যারা বুঝো নাই তাদেরকে বোঝানো আসলে ডিফিকাল্ট আছে এগুলো। তো এই যে ডাবল মিনিং যে কথাবার্তা বলা, হ্যাঁ, যেটার একটা ওয়ার্ডের মাল্টিপল মিনিং থাকে, হ্যাঁ, যেটা একটা হিউমার উইটি ইফেক্ট ক্রিয়েট করে, বলবো পান। তো প্রতি বিসিএস ব্যাচে লোকজন আমাকে প্রশ্ন, ভাই এটা পান কেমন হয়েছে? তো আমি এই ক্ষেত্রে আমি পরাজয় স্বীকার করি, আমি বলি ভাই পান আমি তোমার বুঝাতে পারবো না। যারা জোকস বুঝে না, যে বলে যে ভাই এটা কোন লাইনে হাসতে হবে বুঝাই দেন, ওকে জোকস আমি বুঝাতে পারবো না। জোকস বোঝানোর জন্য মানুষের একটা সার্টেন লেভেল হিউমার লাগে, যে জোকস বোঝার জন্য অনেকেই জোকস বুঝতে পারে না, কয় যে হচ্ছে ভাই কোন লাইনে হাসতে হবে একটু বলে দিন এখান দিয়া। দেখো আমরা যখন বলতেছি যে ইফ এ ওমেন লসেস আর হাজবেন্ড শি ক্রাইস ফর এ সেকেন্ড। হ্যাঁ, যে কোনো মহিলা যখন হাজব্যান্ডকে হারায় শি ক্রাইস ফর এ সেকেন্ড। হ্যাঁ, এই যে শি ক্রাইস ফর এ সেকেন্ড, এটা ডাবল মিনিং কথাবার্তা। কি কথাবার্তা, কি ডাবল মিনিং? একটা হচ্ছে ফর এ সেকেন্ড সে কান্না করে, এটা একটা। আরেকটা কি বলো তো, ফর এ সেকেন্ড এটা খেয়ে, এটা খেয়ে, এটা এই সেকেন্ড হচ্ছে কি পরে নিউ হাজব্যান্ড। হ্যাঁ, সে ক্রাইস ফর নিউ হাজব্যান্ড। তাহলে দেখো একটা সেন্টেন্সে তোমার, তো আমার মনে হয় এটা হাজব্যান্ডের ক্ষেত্রে বেশি সত্য। মানে ছেলেরা বউ মরে গেলে চিন্তা করে যে আরেকটা বিয়ে করতে পারবো কিছুদিন পরে, ছেলেদের ক্ষেত্রে সত্য বেশি। তো আমি যেহেতু ছেলে, তা আমি এই জন্য তো ছেলেদেরটা লিখবো না, আমি মেয়েদেরটা লিখছি আর কি এখানের মধ্যে। তোমরা উল্টাই চিন্তা করতে পারো যে বউ মরে গেলে তোমার হচ্ছে তোমার তুমি বলবা যে তোমার এই হাজব্যান্ড লসেস হিজ ওয়াইফ হি ক্রাইস ফর এ সেকেন্ড। হ্যাঁ, সে চিন্তা করে একটা। তাহলে দেখো সেকেন্ড দ্বারা কিন্তু দুটা মিনিং হয়েছে এখানের মধ্যে, তাহলে এরপরে একটা কি হিউমার ক্রিয়েট হয়েছে, রাইট? তো যে যেমনি এটা বোঝে আর কি। মানে খুব কম ছেলে আসলে বউ মরে গেলে কান্না করে, আমি খুব কম ছেলেকে দেখছি সাধারণত, মানে মনে মনে হয়তো সেই দুঃখ পাইতে পারে, কিন্তু খুব কম ছেলে কান্না করে, খুব কম পাইছে এরকম। বা মেয়েরা হাজব্যান্ড মরে গেলে খুব কান্না করে। দেখো তাহলে পান হচ্ছে কি, যেটা হচ্ছে ডাবল মিনিং কথাবার্তা। সেটা ফটোগ্রাফিক মেমোরি, ওর ফটোগ্রাফিক মেমোরি আছে, বাট নেভার ডেভেলপড ইট। হ্যাঁ, আগে আমরা ফিল্ম ডেভেলপ করতাম, যে তোমার নেগেটিভ থেকে ছবি নেগেটিভ পাওয়া যেত এরকম। হ্যাঁ, কোডাক ক্যামেরা আসলে ওখানে নেগেটিভ ডেভেলপ করা মানে হচ্ছে ছবিটা তখন তোমার নেগেটিভ থেকে ছবিটা প্রিন্ট করার মতো আর কি, ডেভেলপ করা বলতো। তোর ফটোগ্রাফিক মেমোরি আছে, বাট নেভার ডেভেলপড ইট। হ্যাঁ, আ প্যাসিমিস্ট ব্লাড গ্রুপ, প্যাসিমিস্ট হতাশাবাদী, হতাশাবাদী। আ প্যাসিমিস্ট ব্লাড গ্রুপ ইজ অলওয়েজ বি নেগেটিভ। তো যাই হোক আজকে একটু বুঝে দিচ্ছি এটা কেমনে কৌতুক হইলো। এটা হতাশাবাদীদের ব্লাড গ্রুপ হচ্ছে বি নেগেটিভ। তাহলে তুমি এমনি চিন্তা করতে পারো বি নেগেটিভ, আর অমনি চিন্তা করতে পারো প্যাসিমিস্ট ব্লাড গ্রুপ হচ্ছে বি নেগেটিভ, যে সবসময় নেগেটিভ হোক। তাহলে যেখানের মধ্যে কথার মধ্যে ডাবল মিনিং লুকাইতে থাকে, হ্যাঁ, ওই যে ওই মেয়েটা যে বলছে যে তোমার হচ্ছে যে মিলন এবং তোমার প্রথম রাতের কথা যে বললে, সে যেটা বুঝাইলো যেটা, তো সেও বুঝছে কি বুঝাইছে, সাংবাদিকও বুঝছে কি বুঝাইছে, লোকজনও বুঝছে, যারা বুঝে না ওরা বাচ্চা। এই যে ডাবল মিনিং কথাবার্তা, এগুলো হলো পান। হ্যাঁ, শ্লেষ। আসো এখন আমরা একটু প্যারাডক্স পড়বো, যে যেটা বলা হবে অর্থ তার বিপরীত। হ্যাঁ, তাহলে পান হচ্ছে ডাবল মিনিং কথাবার্তা। হ্যাঁ, যে যে যার যেটা বুঝে আর কি, যে এ সেকেন্ড মানে কেউ বুঝবে যে 1 সেকেন্ড কান্না করছে, আর কেউ বুঝবে যে সেকেন্ড হাজব্যান্ডের জন্য কান্না করতেছে, যে যেটা বুঝে। যেটা ছোট কৌতুক বলতে পারো, আমি বাংলা যেটা বলি চুটকি কৌতুক। হ্যাঁ, পান তুমি চুটকি বলতে পারো, মানে যেটা ওয়ান লাইনের, যে মানুষের মধ্যে তোমার হচ্ছে হাসি আসবে, হা করে হাসবে না, কিন্তু একটু মিটি মিটি হাসবে আর কি। দেখছো পান কিন্তু আমরা খুবই হো 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 করে হাসি না, তাই না? জোকসে আমরা হো হো করে হাসি, পানের মধ্যে কি একটু মিটি মিটি হাসি। হ্যাঁ, যে তোমার মানে বুঝছে বিষয়টা একটু মিটি মিটি, যে বুঝছে সে মিটি মিটি হাসে, আর যে বুঝে নাই সে ব্যবধার মধ্যে তাকায় দেয় কয়েকখানে কেমন জোকস হয়, এটা ওইটা হলো পান। আর যারা বুঝে না গুগলে সার্চ দিবা যে তোমার তুমি চ্যাটজিপিটিকে লিখতে পারো যে সাজেস্ট মি সাম ইন্টারেস্টিং পান, হ্যাঁ, এরকম লিখলে তখন ও অনেক পান তোমার দেখাবে। আসলে এখন আমরা প্যারাডক্স পড়বো, বলা যাওয়া হবে অর্থ তার হচ্ছে বিপরীত। তাহলে পান হচ্ছে একটা সরি প্যারাডক্স হচ্ছে একটা স্টেটমেন্ট যেখানে সবরই বক্তব্য থাকবে, বলবা যেটা, তাহলে
এখানের মধ্যে তোমার মনে হবে যে এইটা তো আসলে মিথ্যা কথা এটা, কিন্তু আসল প্রকৃতপক্ষে বক্তব্যটা সত্য। হ্যাঁ, যেমন জর্জ বার্নার্ড শো তার তোমার হচ্ছে যে এক নাটকে বলতেছেন 9 সোলজার্স আউট অফ 10 আর কাওয়ার্ডস। হ্যাঁ, তো এখন সবাই জানে সৈনিকরা সবসময় সাহসী হয়, হ্যাঁ, কাপুরুষ না। হুম, তো আমরা জর্জ বার্নার্ড শোর এই নাটকের মধ্যে দেখবো কীভাবে সৈন্য, সে একটা, আমরা তাকে চকলেট সৈন্য বলতে পারি, হ্যাঁ, সে কীভাবে লুকাই থাকে কীভাবে। তো আমরা তখন এই জিনিসগুলো আরও জানবো। তাহলে এই যে 9 সোলজার্স আউট অফ টেনার কাওয়ার্স, এখানে আমরা দেখলাম যে জীবন বাঁচাতে সৈন্যরা মাঝে মাঝে কাপুরুষের মতো কাজ করে। হ্যাঁ, তাহলে এই যে তোমার কথার মধ্যেই একটা সবরীতি বক্তব্য। হ্যাঁ, সোলজার্সরা তো ওরা তো আসলে এরকম কাওয়ার্স হওয়ার কথা না। হ্যাঁ, কিন্তু বাস্তবে জীবন বাঁচানোর জন্য ওরা কাপুরুষের মতো আচরণ করতে পারে। এগুলো হচ্ছে প্যারাডক্সের এক্সাম্পল। এবং ধরো কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। এখন আপাতত মনে হচ্ছে কি রে, যে মানুষ ডেথের আগে কেমনে বারবার মরবে, এটা সম্ভব না। এটা এটা আপাতত সবিরোধী, যে একটা মৃত্যুর আগে কেমনে মরবে, এটা তো সম্ভব না এটা। কিন্তু আমরা যদি আপাতত দৃষ্টিতে চিন্তা করলে সম্ভব না, কিন্তু বাস্তব অর্থটা ট্রু। যারা কাপুরুষ এরা আসলে তো মৃত্যুর আগে বারবার মরে। কতবার মরে এরা, যারা কাপুরুষ এরা বারবার মরে। তাহলে আপাতত মনে হচ্ছে সম্ভব না, কিন্তু আসলে আমরা জানি এটা সত্য। সম্ভব মনে না হইলেও যে এতবার কেমনে মরবে, একটা মানুষ কয়বার মরবে, কিন্তু আমরা জানি এটা আসলে সত্য। তাহলে আপাতত তোমার হচ্ছে যে যেটা সবরীতি মনে হইলো, কিন্তু বক্তব্য আসলে এটা সত্য। হ্যাঁ, বলে হলো আই এম নোবডি, হ্যাঁ, যে আমি কেউ না। হ্যাঁ, তো আমি একটা এক্সাম্পল বলছিলাম এখানের মধ্যে, তোমার হুমায়ুন আমাদের খুব বিখ্যাত একটা নাটক ছিল তোমার কোথাও কেউ নেই, ওনার একটা বিখ্যাত উপন্যাসের অবলম্বনে। তো ওটা তোমার আমরা যখন ছোটো ছিলাম, তো ওই নাটকটার পরে এখন যেরকম একটা তোমার ইরফান সাজ্জাদের অভিনয়, যে তো বাপ মরে যাওয়ার পরে সে যে কান্নাটা দিল এখানের মধ্যে, সবাইকে এরকম টাচ করছে। তো যদিও ওরা একটা হাবলামি করছে, ওরা আগের দিন বলে দিয়েছে এটা আমাদেরই গল্প এর মধ্যে। আমি শুনি নাই যে কোনো পরিচালক বা নায়ক বলতেছে কালকে তোমার হচ্ছে এরকম দুঃখজনক ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। হুমায়ুন আমার তো বলা নাই যে এখানের মধ্যে লাস্ট সিনারিতে বাঘের বার কী হবে, এটা বলা নাই। বাট এই মুভি এর নাটকে দেখলাম যে তোমার হচ্ছে যে মানে পরিচালক থেকে শুরু করে নায়ক থেকে সবাই বলে দিচ্ছে যে কালকে মারা যাবে। এটা কোনো কথা হইলো ভাই? মানুষ আগ্রহ নিয়ে বসে আছে, যে ওটা তো বলা যাবে না কী হবে লাস্টে, মানুষ দেখবে। তো কোথাও কেউ নেই, এই নাটকে লাস্টে তো বাঘের বার ফাঁসি হয়ে যায়। তো ওর ডেড বডি গ্রহণ করতে ভাইয়েরা যায় না, কেউ যায় না ডেড বডি নিতে। তখন মুনা মানে সুবর্ণ মোস্তফা ও ডেড বডি গ্রহণ করতে যায়। তখন ও জিজ্ঞেস করে যে আপনি কে, আপনি ওনার কে হন? তো মুনা তখন ডায়লগ দেয় যে কেউ না, আমি কেউ না। হ্যাঁ, এরপরে নাটকটা শেষ হয়ে যায়। তোমার তোমার ওখানে বিখ্যাত একটা হিন্দি গান হাওয়া মে উড়তা যায়, এই গানটা বাজে এখানে। তখন খুব খুব মানে এখনো ইউটিউবে দেখলে খুব মন খারাপ লাগে ওই সিনটা দেখলে। হ্যাঁ, তো এই যে মুনা বলতেছে আই এম নো বডি, তো মনে হচ্ছে না যে ও নো বডি হয়ে কেন ডেড বডি গ্রহণ করতে আসছে। আসলে তো সত্য, মুনা তো আসলে কোনো আত্মীয় হয় না, ওর বিয়ে হয় নাই, হ্যাঁ, আত্মীয় না, কিছুই তো না, ও আসলে তো সত্য, ও তো নোবডি। কিন্তু এখানে মনে হচ্ছে না যে কেন সে আসছে এখানে, নোবডিটা কেন আসবে সেখানে। হ্যাঁ, তাহলে আপাতত যেটা আমাদের মিথ্যা মনে হইলো, কিন্তু যেটা আসলে সত্য। দের ইজ নো ওয়ান সো পুয়ার অ্যাজ এ ওয়েলদি মাইজার। হ্যাঁ, যে ওয়েলদি মাইজার, ধন সম্পদ আলা যে কৃপণ ব্যক্তির থেকে গরিব কেউ নাই। হ্যাঁ, যে কী রে ভাই, ধনী ব্যক্তির থেকেও কৃপণ নাই, গরিব নাই। তোমরা হচ্ছে ধনী কৃপণের থেকেও, যে ধনী কৃপণের থেকে গরিব নাই, এটা কেমনে সম্ভব? হ্যাঁ, ধনীর থেকেও গরিব নাই, এটা কেমনে সম্ভব? এটা, হ্যাঁ, ধনী ব্যক্তিরা গরিব কেন হবে? এটা মনে হচ্ছে সম্ভব না, কিন্তু আসলে তো সত্য। ওয়েলদি মাইজার যে কোনো টাকা পয়সা খরচ করে না। হ্যাঁ, তোমার বন্ধু ধরো অনেক ওয়েলদি, অনেক ধনী, সে তোমার সাথে দেখা হইলে বন্ধু চলো আমরা একটু রং চা খাই, রং চার সাথে বেলা বিস্কুট দিয়ে তোমার বিদায় করে দিচ্ছে। চিন্তা করছো বন্ধুর সাথে এত বছর পর দেখা হয়েছে, সে তো তোমার ধনী। তারপরে বুঝলে তো আসলে একটা গিফটটা, তো এই টাকাটা না থাকে তো মানে কোনো লাভ হলো না তোমার, তাই সে আসলে পুয়ার। তাহলে বাস্তবে মনে হচ্ছে সম্ভব না, কিন্তু আসলে তো সত্য। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। হ্যাঁ, বাক্যটা হচ্ছে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। হ্যাঁ, ওকে, এটা একটা ইনভার্সন, যেখানে আমরা কি করছি অ্যাডজেক্টিভ দিয়ে সেন্টেন্স শুরু করছি। বাক্যটা হচ্ছে এটা, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। এটা বাংলা করা হয়েছে কি, নজরুল বাংলা করছে হে দারিদ্র তুমি মরে করেছো মহান। তার মানে দারিদ্রতার ইউজটা হচ্ছে কি, ব্যবহারটা কি, মিষ্টি। অভাবে পড়লে আমরা বুঝি যে আসলে জীবনটা কত তোমার কঠিন, আমরা বুঝি অনেকটা, আমরা চিনতে পারি অনেক। তাহলে আপাতত মনে হইতে পারে কি রে কেমন সত্য এটা এটা কিন্তু বড় মনে হচ্ছে না এটা আসলে ট্রু জিনিসটা। হ্যাঁ, তুমি যদি তোমার আত্মীয় স্বজনকে ট্রুলি যদি চিনতে চাও, তাহলে ওর কাছে টাকা ধার চাইবা, বলে আমি বিপদে পড়ছি, আমার 1 লাখ টাকা দিতে পারবে কিনা। তো দেখবা কারা কারা দিবে, বলে ইয়েস বলে, বুঝবে তো ওগুলো তোমার সত্যিকার বিপদে তোমাকে হেল্প করবে। আর যেগুলো বলবে যে না না আমাকে ও ব্যবসা বাণিজ্য খুব লস যাচ্ছে, খুব অবস্থা খুবই খারাপ, তো
তুমি বুঝবা যে ও তোমার আপদ বিপদে কোনো সাহায্য করবে না, ওর লগে বেশি যোগাযোগ করার দরকার নাই। এই জন্য বাছাই করে ফেলবা যে তুমি হচ্ছে কারা কারা তোমার আপদ বিপদে সাহায্য করবে, যে তোমার তোমার আপদ বিপদে সাহায্য করবে তার সাথে তুমি বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবা। তাহলে দেখো হেগেলের একটা কথা খুব বিখ্যাত, উই লার্ন ফ্রম হিস্ট্রি দ্যাট উই ডু নট লার্ন ফ্রম হিস্ট্রি। আমরা ইতিহাস থেকে শিখি, এই ইতিহাস থেকে আমরা কিছু শিখি না। দেখো বাংলাদেশের কারণ প্রেক্ষাপটে এটা ট্রু না। আওয়ামী লীগের লোকজন যে ধরনের কথাবার্তার জন্য দেশ থেকে বিতাড়িত হইতে হয়েছে, এবং এটা বিএনপির লোকজন দেখছে যে কেন আওয়ামী লীগের লোকজনকে মানুষ পছন্দ করে না, এটা দেখছে কিন্তু ওরা ওরা দেখে গিয়ে শিখতে পারছে। ওরা এখন সেম ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে না, একদম সেম ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, ওরা একদম সেম ওইতে কথা বলতেছে। হ্যাঁ, তার মানে কি বুঝলাম? আমরা বুঝলাম যে আসলে যে আমরা ইতিহাস থেকে শিখি, ইতিহাস থেকে আমরা আসলে কিছুই শিখি না, রাইট? তাহলে কথাটা, ও মাই গড, আচ্ছা কন্টিনিউসলি, হ্যাঁ আমার দিকে মারতেছে মনে হয়, কয় তুমি এখানে বিএনপির বিরুদ্ধে কথা বলছো কেন, কয় তোমার মার দিব। হ্যাঁ, তো তাহলে দেখো এখানে মনে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কি যে এটা কেমন সত্য হবে যে ইতিহাস থেকে কিছু শিখি না, কিন্তু বাস্তবে আমরা দেখি এটা আসলে সত্য। তাহলে যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা কেমনে সম্ভব, এটা কিন্তু না, এটা সম্ভব, সত্য, এটা ওগুলো হচ্ছে প্যারাডক্স। আশা করি বুঝতে পারছো প্যারাডক্স জিনিসটা কি। হ্যাঁ, ওকে। আর যারা আজকে প্রথম ক্লাসে যার প্যারাডক্স মাথায় ঢুকতেছে না, তুমি একটু গভীরভাবে হ্যাঁ চিন্তা করবা সাহিত্য জিনিসটা কি, সাহিত্য একটা ইন্টারেস্টিং ব্যাপার, মজার ব্যাপার, এগুলো চিন্তাগুলো দেখবা যে জিনিসটা ইজি লাগবে। আর ক্লাসের পরে তো তুমি সাইটগুলো পড়বা এবং একদিন গবেষণার সুযোগ পাবা। আসলে অক্সিমোরন, হ্যাঁ, এখানে বিপরীতধর্মী ওয়ার্ড, টু কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস অর ফ্রেজ একটা সিঙ্গেল এক্সপ্রেশন ক্রিয়েট করবে, প্রডিউসিং দি ইফেক্ট অফ এ কনডেন্স প্যারাডক্স। তাহলে অক্সিমোরনটাও এক ধরনের প্যারাডক্স, তবে দুটো বিপরীতধর্মী ওয়ার্ড পাশাপাশি থাকবে, দুটো বিপরীতধর্মী ওয়ার্ড এখানে পাশাপাশি থাকবে। হ্যাঁ, সহজ জিনিস, দুটো বিপরীত শব্দ পাশাপাশি থাকবে, এটাও এক ধরনের প্যারাডক্স। হি ইজ এ ওয়াইজ ফুল, হ্যাঁ, সে হচ্ছে একটা কি বুদ্ধিমান বোকা। ধরো আব্বা ফোন করলো, বললো যে তোমার কি লাগবে, কয় আমার কিছুই লাগবে না আমার এখানের মধ্যে। হ্যাঁ, তাইলে তোমার এই যে তোমার সে জানে যে আব্বা যদি বাবা কিছু বলে কিছু লাগবে না, তো আব্বা অনেক কিছু দিবে এখানের মধ্যে। হ্যাঁ, তাদের তো ওয়াইজ এবং ফুল এখানে তোমার হচ্ছে যে দুটো শব্দ বিপরীত ধর্মী দুটো ওয়ার্ড আমরা পাশাপাশি বসাইলাম। হ্যাঁ, এই পাশাপাশি বসালাম দুটো বিপরীত অ্যান্টোনিম, অ্যান্টোনিম দুটো পাশাপাশি বসছে, অক্সিমোরন। তাহলে তুমি যখন দেখবা একটা সেন্টেন্সের মধ্যে দুটো অ্যান্টোনিম পাশাপাশি বসছে, অক্সিমোরন। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ক্রুয়েল কাইন্ডনেস। তাহলে ক্রুয়েল এবং কাইন্ডনেস দুটো বিপরীত শব্দ না, পাশাপাশি বসছে। হ্যাঁ, এটা হচ্ছে অক্সিমোরন। তাহলে আমরা সামারি করতে পারি পরস্পর বিপরীত ভাব যেখানে সিনোনিম অ্যান্টোনিম পাশাপাশি থাকবে। হ্যাঁ, শি ইজ রেগুলারলি রেগুলার ইন ক্লাস, সে রেগুলারলি রেগুলার। হ্যাঁ, যে সে কদিন আসে ক্লাসে আবার আসে না, কদিন আসে আবার আসে না। হ্যাঁ, কদিন আসে আবার আসে না। তাহলে রেগুলারলি আমি রেগুলার, দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসছে, অক্সিমোরন। হ্যাঁ, শি ইজ কেয়ারলেসলি কেয়ারফুল। হ্যাঁ, যে অনেক সময় তোমার কিছু রোগী হাসপাতালে আসে, আমরা মেডিকেল ভাষায় বলি এসসিআর। হ্যাঁ, হিস্টেরিক কনভার্সন রিয়াকশন, এসসিআর বলা হয়। হ্যাঁ, ধরো যাদের স্বামী বিদেশ থাকে বিশেষ করে, এখন ওইটা বললাম তোমরা বলবা স্যার ম্যামও তো স্বামী বিদেশ, ভাই আমি কি সবসময় থাকি, আমি তো 80,000 উপরে থাকি। হ্যাঁ, সো ম্যামকে আবার স্বামী বিদেশ বলতে পারবো না, ম্যাম মার দিবে তোমাদেরকে। হ্যাঁ, ম্যামের স্বামী তো সারাক্ষণ বিদেশ থাকে না, ম্যামের স্বামী 80,000 উপরে থাকে সবসময়। হ্যাঁ, তো যাদের স্বামী দীর্ঘদিন বিদেশ থাকে, তো তখন ওদের ধরো হাজব্যান্ডের সাথে কোনো একটা ইস্যু হয়েছে, যে কোনো ইস্যু তো হতে পারে, ফ্যামিলিয়াল ইস্যু যে কোনো কিছু হয়েছে, তখন ওরা হচ্ছে তোমার অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, তো অজ্ঞান হয়ে গেলে তখন যখন হাসপাতালে আনে তখন ডাক্তাররা বিভিন্ন টেস্ট করে, তোমার হচ্ছে যে আমাদের জাস্ট আমাদের বুকের উপরে একটা হাড্ডি আছে, ওখানে চাপ দিয়ে দেখে যে সে তোমার হচ্ছে যে রিয়েক্ট করে কিনা, ব্যথা দিয়ে দেখে, চোখের মধ্যে ব্যথা দিয়ে দেখে, এখানে হাত একটা টাইনা ছেড়ে দেয়। হ্যাঁ, যারা শোয়ানো আছে, তো সে শোয়ানো আছে, হাতের উপরে তুলে ধাম করে ছেড়ে দেয়। তেমন কি করে, সে তো জানে এটা ব্যথা পাবে, এইভাবে ছেড়ে দিলে সে আস্তে করে হাতটাকে নিচে আনে। হ্যাঁ, ডাক্তার বুঝে আসলে জ্ঞান আছে এর, হ্যাঁ ব্যাং ধরে আছে এখানের মধ্যে, তখন কয় একটা ওটা বড় একটা পেশাবে নল লাগাই দাও, ওই বড় একটা পেশাবে নল লাগাই দাও। আমাদের একটা স্যার ছিল তারেক স্যার, তাছাড়া বলতো শুনো করে একটা বড় একটা ট্যাবলেট দাও, তো যাতে ও চুল একটা না থাকে, ওইটা কিছুক্ষণ পরে তুই বল স্যার আমি বাড়ি চলে যাবো আমি। আসলে সে সব শুনতে যাচ্ছে এখানে। তো তাহলে ও আসলে কেয়ারলেসলি কেয়ারফুল। হ্যাঁ, ওর কেয়ারলেসলি মনে হলো সে আসলে কেয়ারফুল সে। হ্যাঁ, তো ওই এক্সাম্পলে মনে পড়ে গেল আর কি। দিস এন ওপেন সিক্রেট। হ্যাঁ, ওপেন সিক্রেট, তাহলে ওপেন সিক্রেট। হ্যাঁ, তাহলে দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসছে, এটা হচ্ছে অক্সিমোরনের এক্সাম্পল, ওপেন সিক্রেট। শেক্সপিয়ার রোমিও জুলিয়েট বলছে সুইট সরো। হ্যাঁ, এই যে সুইট সরো, হ্যাঁ মিষ্টি দুঃখ, হ্যাঁ
ধরো তোমার অলরেডি একটা গার্লফ্রেন্ড আছে, আরেকজন তোমার নক দিচ্ছে, হ্যাঁ, আরও একজনও তোমার চ্যাটেড করা ট্রাই করতেছে দৃষ্টি আকর্ষণে, তো এটা একটা আসলে এটা দুঃখজনক ব্যাপার, কিন্তু দুঃখটা তো মিষ্টি আসলে, তুমি মনে মনে খুশি হইতেছ, কি বলো মহিন? মহিন হাসতেছে মিটি মিটি, আসলে তো তোমার তো সুইট সরো এটা, তাই না? ও আমি ভাই এতগুলা কেমন সামলাবো, আমাকে মেয়েরা খুব ডিস্টার্ব করে, ভাই আমাকে মেয়েরা খুব ডিস্টার্ব করে। আমি বলছি সালার, এটা তো সে তো মনে মনে খুশি হইতেছে আসলে, সে নেউপুর দিয়ে দেখাচ্ছে সে আসলে পেনে আছে, আর তো খুশি আছে সে খুবই। হুম? আমার শালিরা যে পেইন দেয় ভাই, আসলে তো সে মনে মনে খুবই খুশি শালিরা যে পেইন দিচ্ছে। তাহলে এগুলো হচ্ছে যে অক্সিমোরনের এক্সাম্পল, হ্যাঁ, যেখানে দুটো বিপরীত শব্দ। তাহলে তুমি যখনই দেখবা দুটো বিপরীত শব্দ পাশাপাশি, কোনো চিন্তা ভাবনা ছাড়াই অক্সিমোরন, কোনো কথা নাই, চিন্তা ভাবনা ছাড়াই অক্সিমোরন, এত চিন্তা করার দরকার নাই, বিপরীত শব্দ পাশাপাশি আছে অক্সিমোরন, শেষ। জাস্ট ক্লুগুলো মাথায় রাখবা। আচ্ছা, এন্টিথিসিস, এখানে মাথায় রাখো, বিপরীত শব্দ পাশাপাশি না, দূরে দূরে থাকবে, এগুলো এন্টিথিসিস। তাহলে এইটাও এক ধরনের প্যারাডক্স, কিন্তু এইখানে বিপরীত শব্দগুলো দূরে দূরে থাকবে। তাহলে দেখো তো এখানে কি হলো, শেক্সপিয়ারের জুলিয়াস সিজার থেকে, নট দ্যাট আই লাভড সিজার লেস। তাহলে এখানে আসলে তোমার ব্রুটাস সে বলতেছে লোকজনকে, হ্যাঁ, যে তোমার ও বলতেছে যে যে এমন ও কেন তোমার হত্যা করছে ইয়াকে, সিজারকে, সে জনগণকে জাস্টিফিকেশন দিচ্ছে যে নট দ্যাট আই লাভড সিজার লেস বাট দ্যাট আই লাভড রোম মোর, যে রোমের জনগণের স্বার্থে আমি সিজারকে হত্যা করছি। তাহলে এই যে লেস এবং মোর দুটো বিপরীত শব্দ, কিন্তু কি দূরে দূরে আছে, দূরে দূরে, দূরে দূরে থাকলে এন্টিথিসিস, মানে তোমার একটা থিসিসটা তোমার থেকে দূরে চলে গেছে। এন্টি, এন্টি মানে কি বিপরীত না? দেখো দুটো শব্দ, এন টি আই আর হলে এন টি ই টি, এনটি মানে পূর্বে, এনটি মানে হচ্ছে পূর্বে, যেন এন্টি মেরিডিয়াম 12টার আগে, আর পোস্ট মেরিডিয়াম মানে 12টার পরে। তাহলে এই এন টি এটা হলো পূর্বে, আর এন টি আই এনটাই বলে এটাকে, হ্যাঁ, উচ্চার হলো এনটাই। তাহলে এ এনটাই হচ্ছে কি বিপরীত, দুটো আবার প্যাচ লাগাবো না, হ্যাঁ। তাহলে আছে তো এখানের মধ্যে এই এনটাই আছে, তার মানে বিপরীত, হ্যাঁ। চিন্তা করো তোমার থিসিসটা তোমার থেকে দূরে চলে গেছে, তাহলে অ্যান্টিথিসিসের মধ্যে এখানে অ্যান্টোনিমটা দূরে দূরে থাকবে। তাহলে অক্সিমোরন আর অ্যান্টিথিসিস তোমরা পার্থক্য করতে পারবে কিনা ইজিলি? ইনশাল্লাহ ইজিলি পার্থক্য করতে পারবা। অ্যান্টিথিসিসের মধ্যে দূরে দূরে থাকবে, আর অক্সিমোরনের মধ্যে কাছাকাছি থাকবে। অক্সিমোরন আমি মনে রাখছি কেমন জানো, যে মরণ তো খুব কাছে আছে, তাহলে দুই পাশাপাশি থাকবে, মরণ আমাদের খুব কাছে না, তো তাহলে অক্সিমোরনের কাছাকাছি থাকবে, আর অ্যান্টিথিসিসের মধ্যে দূরে দূরে থাকবে, হ্যাঁ। আমি কোনো কিছু মনে রাখতে পারি কম, আমার মানে স্মৃতিশক্তি খুবই দুর্বল, এই জন্য আমি বিভিন্ন টেকনিক অবলম্বন করি যে এটা কেমনে মনে রাখা যায়। এটা চিন্তা করি, ভুলে গেলে পরীক্ষা ভুলে গেলে যে কোন এটা কি এন্টিথিসিস নাকি অক্সিমোরন, তাহলে কেমনে মনে রাখবো? আমি চিন্তা করছি মরণ তো কাছে, তো অক্সিমোরনের মধ্যে কাছাকাছি থাকবে, থিসিসটা আমার থেকে দূরে দূরে একটু। আসো চার্লস ডিকেন্সের ফ্রম আ টেল অফ টু সিটিস আমরা দেখবো, লন্ডন এবং প্যারিস, দুই শহরের গল্প আমরা পড়বো এগুলো, কিন্তু প্রত্যেকটা লিটারি আমরা ওয়ার্ক মাস্টারপিসগুলো আমরা ইনশাল্লাহ পড়বো। ভিক্টোরিয়ান পিরিয়ডে এটা আমরা পড়বো। It was the best of times. It was the worst of times. It was the age of wisdom. It was the age of foolishness. তাহলে দেখো তো, বেস্ট অফ টাইমস, ওর্স্ট অফ টাইমস, বিপরীত পাশাপাশি আছে, এটা দূরে দূরে আছে। এজ অফ উইজডম, এজ অফ পুলিশনেস, তাহলে উইজডম এবং পুলিশনেস কি আছে, দূরে দূরে আছে, তাহলে এগুলা এন্টিথেসিস। হ্যাঁ, আলেকজান্ডার পোপের ফ্রম অ্যান অ্যাসিয়ন ক্রিটিসিজম থেকে, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। হ্যাঁ, এটা কখন বলতে হবে তুমি? ওই যে তুমি যখন ধরা খেয়ে যাবে তোমার বোর কাছে, তখন তুমি কি বলবা? তখন তুমি বলবা যে দেখো শোনো, তুমি এখন যে বলতেছো এগুলা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা বলে তুই সুন্দর করে ওই একটা তুমি কবিতা শোনা দিবা, বলে দেখো আলেকজান্ডার পোপ বলছে টু আর ইজ হিউম্যান, হ্যাঁ, আর হচ্ছে ইরোর হচ্ছে নাউন, ইরোর হচ্ছে ভুল, হ্যাঁ, ইরোর হলো ভুল, নাউন, আর হচ্ছে ভার্ব, ভার্ব ভুল করা। টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, মানে ভুল হচ্ছে মানবীয়, ক্ষমা স্বর্গীয়। আমি তো মানুষ, আমি তো আসলে ভুল করতে পারি এখানের মধ্যে, তুমি ক্ষমা করে দাও, এটা স্বর্গীয়, তুমি একটা স্বর্গীয় একটা কাজ করবা তুমি, হ্যাঁ, তুমি কি চাও না তুমি স্বর্গীয় একটা কাজ করতে? চান্স পাইছো আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, চান্স যদি পাইছো ক্ষমা করে দাও, তুমি এরকম চান্স সবসময় তুমি পাবা না, তোমাকে আমি কি চান্স দিলাম ক্ষমা করার জন্য, এটা বলে তাকে একটু তুমি পামটাম দিয়া তুমি ম্যানেজ করে ফেলতে পারো। তাহলে বুঝা গেল আরফিন ভাই ক্লাস করলে কিন্তু অনেক টেকনিকও পাওয়া যায়। সো সাহিত্যের ক্লাস করলে তুমি এরকম অনেক টেকনিক ইনশাল্লাহ সামনে জানতে পারবা। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তা আমরা যখন ইউনাইটেড থাকবো তখন আমরা কি, আমরা একতাই বল, আমরা যখন বিচ্ছিন্ন যাবো তখন আমরা কি ফল করবো। তা ইউনাইটেড এবং ডিভাইডেড বিপরীত শব্দ, দূরে দূরে, অ্যান্টিথিসিস। ম্যান প্রপোজেস, মানুষ পরিকল্পনা করে, গড ডিসপোজেস, হ্যাঁ, তো মানুষ চায় এক, সৃষ্টিকর্তা করে আরেক, তাহলে প্রপোজেস ডিসপোজেস বিপরীত শব্দ দূরে দূরে আছে, তাহলে আর এবং ফরগিভ দূরে দূরে আছে, অ্যান্টিথিসিস। তাহলে কাছাকাছি থাকলে হচ্ছে, কাছাকাছি থাকলে হচ্ছে অক্সিমোরন, মরণ যদি কাছাকাছি, আর থিসিস আমাদের থেকে দূরে দূরে, তাহলে
দূরে দূরে থাকলো অ্যান্টিথেসিস। এখন আসো আমরা একটু বিদ্রুপ করবো, হ্যাঁ, আইরনি করব। হ্যাঁ, দেখো আইরনি জিনিসটা যদি বোঝা যায় তো ভালো করে, হ্যাঁ, আমাদের কিছু সাবেক সরকারের এমপিরা যদি পিটিওর স্টুডেন্ট হইতো, পিটিওতে যদি ভর্তি হইতো ওরা, তাহলে ওরা আইরনি জিনিসটা বুঝতে পারতো। আইরনি জিনিসটা বুঝতে পারলে ওরা কিন্তু ওদের ক্ষমতা পতন হতো না। হুম, ওরা যদি ইউটিউবে আমাদের ক্লাসগুলো দেখতো অ্যাটলিস্ট, আইরনি জিনিসটা কী জিনিস এটা বুঝতে পারলে পতন হতো না। অথবা ওদেরকে যে সাহিত্যিকরা ওদেরকে সাপোর্ট দিত, ওই সাহিত্যিকরা যদি আইরনি ব্যাপারটা বুঝতে পারতো তাহলে কিন্তু পতন হতো না এইভাবে। তাহলে আইরনি মানে হচ্ছে বিদ্রুপ বা বৈপরীত্য, যেটা বলা হয় অর্থ তার বিপরীত। হ্যাঁ, এটা তোমাকে মানে লিটারালি নিলে হবে না। হ্যাঁ, এটা ব্যঙ্গ, মজা বা গভীর কোনো ভাবাত্ম প্রকাশের জন্য ব্যবহৃত হয়। তাহলে এটা একটা ফিগার অফ স্পিচ, যেখানে একটা স্টেটমেন্ট দেওয়া হয়, অথবা এমন একটা সিচুয়েশন, অথবা এমন একটা অ্যাকশন হুইচ মিনস দ্য অপোজিট আইডিয়া অফ দ্য সারফেস মিনিং। এখানে নিন্দা করার জন্য প্রশংসাসূচক শব্দ ব্যবহার করা হয়, অথবা ভাইস ভার্সা, অথবা প্রশংসা করার জন্য নিন্দার্থে শব্দ ব্যবহার করা হয়, ভাইস ভার্সা হতে পারে। হ্যাঁ, তাহলে নিন্দা করার জন্য প্রশংসাসূচক শব্দ এখানে ব্যবহার করা হয়। তাহলে দেখো তো, বলতেছি যে যেখানের মধ্যে ধরো ওয়েদারটা খুবই খারাপ অবস্থা, হ্যাঁ, তো হেভি স্টর্ম চলতেছে, হোয়াট এ লাভলি ওয়েদার। আসলে তো হেভি স্টর্ম চলতেছে, তার ডিসকারি করতেছে, আর আজকে কি লাভলি ওয়েদার আজকে। হ্যাঁ, এটা হলো ভার্বাল আইরনি। হ্যাঁ, কথার মধ্যে আইরনি। আচ্ছা, ফায়ার স্টেশনের কাম হলো আগুন নিবানো। ফায়ার স্টেশন নিজে যদি আগুন লেগে যায়, ফায়ার স্টেশন নিজে আগুন লেগে গেল, ওখানে আগুন লাগলো, তাহলে এটা কি সিচুয়েশনাল আইরনি। আরেকটা তো ড্রামাটিক আইরনি। কি জিনিস? যেখানে অডিয়েন্স জানে কিছু একটা ঘটছে, অডিয়েন্স জানে কিন্তু ক্যারেক্টার জানে না। যেমন রোমিও অ্যান্ড জুলিয়েট, রোমিও অ্যান্ড জুলিয়েটের মধ্যে কি হচ্ছে, তোমার রোমিওকে বলা হয়েছে যে ভাই জুলিয়েট তো তোমার হচ্ছে যে মারা গেছে, আসলে তো মারা যায় নাই। হ্যাঁ, তাহলে জুলিয়েট ভাবছে যে তোমার রোমিও ভাবছে যে জুলিয়েট মারা গেছে। হ্যাঁ, আসলে তো মিথ্যা কথা। দর্শক তো জানে কি হয়েছে, যারা নাটকটা দেখতেছে ওরা জানতেছে যে এখানে জুলিয়েটকে কি করানো হচ্ছে, এখানের মধ্যে তোমার রোমিওকে ভুল বোঝানো হচ্ছে। তাহলে রোমিও যে মনে করতেছে যে তোমার হচ্ছে যে জুলিয়েট মারা গেছে, দর্শক জানে যে মারা যায় নাই। এটা ড্রামাটিক আইরনি। আসলে আইরনি মানে হচ্ছে যেটা এক্সপেকটেশন এবং রিয়েলিটির মধ্যে যে ডিফারেন্স। হ্যাঁ, দেখো তোমার বন্ধু সে টাই পড়ছে, তো তোমাকে জিজ্ঞেস করলো, বন্ধু হাউ ডু আই লুক ইন এ টাই, টাইতে আমার কেমন লাগছে, তো তুমি বললা যে দোস্ত ইউ আর পারফেক্ট, ইটস নট দ্য টাই দ্যাটস নট ওর্থ ইউ, যে তুমি পারফেক্ট, এই টাইটা তোমার যোগ্য না। এটা কি প্রশংসা করছে নাকি টিস্কারি করছে? এটা পারফেক্ট একদম, এই টাইটা তোমার যোগ্য না, টিস্কারি করছে, তাই না? নিন্দা করছে, নিন্দা করছে, কিন্তু প্রশংসাসূচক বাক্য ব্যবহার করছে। হ্যাঁ, ওই দ্য অপারেশন ওয়াজ সাকসেসফুল দো দ্য পেশেন্ট ডাইড। অপারেশন সাকসেসফুল, হি ইজ এ ভেরি গুড সার্জন দো দ্য পেশেন্ট ডাইড। হ্যাঁ, ভার্বাল আইরনি। হ্যাঁ, আপনারা দেখলে বুঝে আপনি উচ্চশিক্ষিত। হ্যাঁ, আসলে ওটা টিস্কারি করছে, তাই না? আসলে বোঝানো হয়েছে আপনি তো একটা বোকাচোদা। হ্যাঁ, আপনারা দেখলে বুঝে আপনি উচ্চশিক্ষিত, তাহলে ওরা টিটকারি করছে। তাহলে যে আপনার টিটকারি করে এরকম, কিন্তু প্রশংসাসূচক কথা বলে টিটকারি করে। হ্যাঁ, এই যে বলো চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ, তাহলে ভালো ভালো শব্দ ব্যবহার করছে, ফুলের মতো পবিত্র, আসলে কি মানে চেয়ারম্যান একটা দুশ্চরিত্র লম্পট। হ্যাঁ, তাহলে প্রশংসাসূচক বাক্য ব্যবহার করছে, কিন্তু আসলে কি নিন্দা করার জন্য। হ্যাঁ, আমরা দেখি এখন সিচুয়েশনাল আইরনি, বা তোমার যেটাকে আমরা যে ঘটনার এখানে পরিহাস, কি বা আমরা যেটা বলি পরিহাস, যে মানে কি নির্মম পরিহাসে এই ঘটনাটা ঘটলো। হ্যাঁ, এই দেখেছো কি জিনিস, ও হ্যান্ডেড দ্য গিফট অফ ম্যাজাইর মধ্যে তোমার হাজব্যান্ড ওর ঘড়িটা বিক্রি করে দিল তার স্ত্রীর অনেক লম্বা লম্বা চুল, স্ত্রীর জন্য একটা চিরুনি কেনার জন্য। তাহলে হাজব্যান্ড কি করলো, তার বউয়ের অনেক লম্বা লম্বা চুল, এই চুলের জন্য কি করলো, চিরুনি কেনার জন্য তার ঘড়িটা বিক্রি করে দিল। আর স্ত্রী কি করছে, স্ত্রী যেটা করছে তার চুলগুলো বিক্রি করে দিছে হাজব্যান্ডের ঘড়ির চেন কেনার জন্য। এটা নিয়তি নির্মম পরিহাস না? হ্যাঁ, দুজনেই স্যাক্রিফাইস করলো, কিন্তু গিফটটা ইউজলেস, গিফটটা ইউজলেস, নির্মম, নিয়তি নির্মম পরিহাস। এটা হলো সিচুয়েশনাল আইরনি। এই যে ছাত্ররা যখন বলল তোমার 16 তারিখ যখন তোমার হচ্ছে যে মিছিল করলো যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এখানে ছাত্র আসলে কি বুঝাইলো,
ওরা বুঝাইলো যে আমরা তো রাজাকার না, আসলে আপনি আমাদের যে বলছেন রাজাকার, আমরা রাজাকার না, এটা আইরনি করছে, তাই না? দুঃখজনকভাবে সরকার তো বুঝিয়ে নেই, সরকারের তোমার ভাবপোষ্য যারা ছিল, রাইটার যারা, বড় বড় রাইটাররা বুঝে নাই। একজন শিশু সাহিত্যিক আছে, উনি বিশাল লম্বা একটা কলাম লিখছে প্রথম আলোতে, উনি ঢাকা ইউনিভার্সিটি আর যাবে না, মনে যেন উনি না গেলে যেন ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি আর কোনোদিন ঢাকা ইউনিভার্সিটি যাবো না, এইখানে আমি কীভাবে যাবো, আমি এখানে, তো উনি না গেলে কি কিছু হবে? তাহলে উনিও কিন্তু ব্যর্থ হয়েছে বিষয়টা, এটা লিটারালি নিয়েছে এই ছাত্ররা রাজাকার এইটা কেন ব্যবহার করছে, আমি তো এটা মানতেই পারতেছি না, আমি আর ওখানে কোনোদিন যাইতে পারবো না আমি। তো এই যে লিটারালি নিয়েছে, উনি বোঝা উচিত ছিল এটা আইরনি, এটা আইরনি। আরেকটা সিচুয়েশনাল আইরনি দেখো, এসটি কোলরিজের দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট মেরিনারের মধ্যে কী হলো, যে অভিশাপ লাগ্যা ওখানের মধ্যে এই যে একটা আলবার্টাস পাখিকে মারাই ফেলা হইলো, আমরা পড়বো ঘটনাগুলো পড়বো, যে আলবার্টাস পাখির অভিশাপে প্রকৃতিতে একটা তোমার বিরূপ প্রতিক্রিয়া হলো, কী হলো, সাগরের সব মাছ মারা গেল, হ্যাঁ, সব প্রাণী মারা গেল এখানের মধ্যে, সাগরের মধ্যে। তো পানিটা নষ্ট হয়ে গেল, কালো হয়ে গেল। তো অ্যানসেন্ট মেরিনার উনি বলতেছে, ওয়াটার এভরিহোয়ার, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, চারপাশে পানি আর পানি, তো পান করার মতো এক ফোঁটাও নাই, কি নির্মম পরিহাস, তাই না? এটা হলো সিচুয়েশনাল আইরনি। হ্যাঁ, চারিদিকে এত পানি কিন্তু পান করার মতো এক ফোঁটাও নাই। হ্যাঁ, যেরকম তোমার হচ্ছে একটা ফায়ার স্টেশনে আগুন লাগছে তোমার, এগুলো হচ্ছে সিচুয়েশনাল আইরনি। হ্যাঁ, ধরো ডাক্তারই অসুস্থ হয়ে গেছে, হুম, ডাক্তারখানায় গেছো, ডাক্তারই অসুস্থ হয়ে গেছো কেন মধ্যে, এটা হাসির ব্যাপার না, যদিও ডাক্তার অসুস্থ হইতে পারে তো ভাই, ডাক্তার ধরো ওটি টেবিলে ডাক্তারই মাথা ঘুরে বেড়ে গেছে, হ্যাঁ, এটা একটা সিচুয়েশনাল আইরনি, ডাক্তার ওষুধ ছিল, ডাক্তার রুগীরা চিকিৎসা করবে, আর ডাক্তার নিজেই ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে, এটা আর কি। এখন আসলে সার্কাজম কি জিনিস, সার্কাজমের মধ্যে হচ্ছে কারো মক করা, রিডিকুল করা কাউকে, হ্যাঁ, হুম, এটা একটা ভার্বাল আইরনি। হ্যাঁ, যে তাহলে ভার্বাল আইরনি এটাই হচ্ছে কি তোমার, আমরা বলতে পারি যে সব সার্কাজম হচ্ছে ভার্বাল আইরনি, সব সার্কাজম ভার্বাল আইরনি। তুমি যখন কাউকে মক করে বলতেছো ওয়াও জিনিয়াস মুভ, হ্যাঁ, ও আসলে একটা মিস্টেক করছে, একটা মিস্টেক করছে মানে জিনিয়াস মুভ বললা, হ্যাঁ, ওকে মক করলা আর কি, ওকে, এগুলো বলে সার্কাজম বলে। তো সার্কাজম হচ্ছে এক ধরনের ভার্বাল আইরনি। তাহলে যারা ভার্বাল আইরনি জিনিসটা বুঝো নাই, আসলে সার্কাজম জিনিসটা তোমরা আশা করি বুঝো। তো সার্কাজম হচ্ছে কি একটা ভার্বাল আইরনি। ওকে, তাহলে আইরনি হচ্ছে যে তুমি বলবো যে ভাই সার্কাজমের সাথে তাহলে ভার্বাল আইরনি পার্থক্য তাহলে একটু করে দেন। হ্যাঁ, দেখো, আইরনি হইতে পারে জেন্টাল, হইতে পারে ট্র্যাজিক। সার্কাজম সবসময় বিটিং, সবসময় তোমার বিট করবে। দেখো তো এখানের মধ্যে এটা ট্রাজিক না, এটা এটা ট্রাজিক না, যে হাজব্যান্ড তোমার হচ্ছে যে ওর ঘড়ি সেল করে দিচ্ছে বোর জন্য, কম কেনার জন্য, আর বউ চুল সেল করে দিচ্ছে ঘড়ি চেন কেনার জন্য, এটা এটা কি, এটা হলো ট্রাজিক, এটা হচ্ছে কি ট্রাজিক জিনিস, রাইট, এটা হচ্ছে ট্রাজিক। তাহলে দেখো তোমার আইরনি জিনিসটা ট্রাজিক হইতে পারে, জেন্টাল হইতে পারে, কিন্তু সার্কাজম কি সবসময় কারে খোঁচা মারার জন্য করা হয়, কারে খোঁচা দেওয়ার জন্য। তাহলে এটা সার্কাজম হতে পারে না, আপনার দেখলে বুঝে যায় আপনার উচ্চশিক্ষিত, এটা একটা সার্কাজম হতে পারে, রাইট, খোঁচা দিলাম, এটা সার্কাজম হতে পারে, যে আনা ইউ আর পারফেক্ট, হ্যাঁ, ইটস নট দ্য টাই, ইজ দ্য টাই দ্যাটস নট ওর্থ ইউ। তাহলে ভার্বাল আইরনিগুলা যেগুলো মানুষকে খোঁচা মারার কাজে ব্যবহার করা হয়, ওগুলাকে আমরা বলতে পারি ওগুলো হচ্ছে কি সার্কাজম। ওকে, তাহলে যে সকল ভার্বাল আইরনি মানুষকে খোঁচা দেওয়া হয়, খোঁচা দেওয়া হয়, সেগুলো হচ্ছে যে তোমার সংক্ষেপে আমরা ওগুলোকে সার্কাজমও বলতে পারি। আশা করি এখন বুঝতে পারছো যে সার্কাজম কি জিনিস, ভার্বাল আইরনি কি জিনিস। ওকে, খোঁচানো হয় মানুষকে। এখন স্যাটায়ার কি জিনিস আসো আমরা। সার্কাজম অনেক, সার্কাজমটা কারো আমরা জাস্ট বিটার একটা কোনো স্টেটমেন্ট দিয়ে দিলাম, স্যাটায়ার অনেক বড় পরিসরে। তাহলে স্যাটায়ার হচ্ছে একটা লিটারারি টেকনিক, যেখানে সোসাইটি, পলিটিক্স অথবা হিউম্যান বিহেভিয়ারকে আমরা মক করব, রিডিকুল করব। তাহলে আমরা কোনো নাটক হইতে পারে, কোনো উপন্যাস হইতে পারে, কোনো গল্প হইতে পারে, যার মাধ্যমে আমরা সোসাইটি, পলিটিক্স, হিউম্যান বিহেভিয়ারকে আমরা কী করব, উপহাস করব, এগুলো বলা হয় স্যাটায়ার। যেমন জর্জ অরওয়েলের এনিম্যাল ফার্ম, এখানের মধ্যে কি করছে, যে টোটালিটেরিয়ান যে রেজিম বা কমিউনিজম, সমাজতন্ত্রকে এখানের মধ্যে রিডিকুল করা হয়েছে। তাহলে দেখো আয়রন হচ্ছে আসলে একটা টুল, একটা সেন্টেন্স, একটা টুল। স্যাটায়ার হচ্ছে অনেক ব্রডার স্টাইল অর জনরা। তাহলে একটা নাটক হইতে পারে স্যাটায়ার, হ্যাঁ, একটা উপন্যাস হইতে পারে, একটা গল্প হইতে পারে অনেক বড় পরিসরে, যেখানে সোসাইটিকে ক্রিটিসাইজ করা হয়, ওগুলো হচ্ছে স্যাটায়ার। বাংলা হচ্ছে তোমার প্রহসন, যেমন ধরো বুড়ো শালিকের ঘাড়েরও, এগুলো হচ্ছে স্যাটায়ার, প্রহসন। জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম, এটা একটা কি
স্যাটায়ার, যেখানে সমাজতন্ত্রকে মক করা হয়েছে। যারা কখনো কোনো মানে আউট বই, যেটাকে বলো আউট বই পড়ো নাই, আমি বলবো তুমি অ্যানিমেল ফার্ম দিয়ে শুরু করতে পারো। অ্যানিমেল ফার্ম দুর্দান্ত একটা বই, খুব ভালো লাগবে তোমার, খুব মজা পাবা। হ্যাঁ, এবং শেখার মতো অনেক কিছুই আছে। সো খুব মজা পাবা এখানের মধ্যে। যে ঘোড়াদেরকে বলা হয়, ঘোড়াদেরকে স্বপ্ন দেখানো হয়েছে যে ওরা এমন একটা সমাজে বাস করবে যেখানে সব অ্যানিমেলরা সমান হবে। যে মানুষের হাত থেকে ওরা পশুদেরকে রক্ষা করবে, যে পশুর অধিকার নিয়ে ওরা লড়াই করে। যে পশুর অধিকার লড়াইয়ের জন্য ঘোড়াদের অনেক আত্মত্যাগ ছিল। তো যখন পশুদের অধিকার, যখন মানুষ যখন পরাজিত হয়, পশুরা যখন জিতে যায়, ফ্রি হয়ে গেল, তখন বলা হইলো যে ঠিক আছে সবাই ইকুয়াল, কে একটু বেশি ইকুয়াল, কে একটু বেশি ইকুয়াল। শুকুররা মানুষের সাথে তখন হাত মিলাই, শুকুররা মানুষের সাথে হাত মিলায়, হাত মিলাইয়া অন্য পশুদের উপর অত্যাচার শুরু করে দেয়। হ্যাঁ, তো এটা ছিল ওখানের বিষয়বস্তু, খুব ইন্টারেস্টিং। এগুলো হলো কি স্যাটায়ার, যেখানে সমাজ ব্যবস্থাকে বা পলিটিক্যাল সিস্টেমকে বিদ্রুপ করা হয়। যেমন তোমার এখানে গ্যালিবাস ট্রাভেলস, জোনাথন সুইফটের এখানে কি করছে, ইংল্যান্ডের যে রাজনৈতিক দলগুলো ছিল, ওরা ছোটোখাটো বিষয় নিয়ে যে বিতর্ক করতেছে, তুচ্ছ তাচ্ছিল্য করতেছে একে অপরকে, এটা নিয়ে আসলে মকারি করছে। মকারি করে কি লেখা হয়েছে, গালিবাস ট্রাভেলস লেখা হয়েছে। এখন আসো, আমি জানি তোমার মধ্যে অলরেডি প্যাস লাগে গেছে যে ভাই এখানে কোনটা কি জিনিস, তো খুব ভালো প্যাস লাগছে। আইরনি হচ্ছে যেখানে আমাদের এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি গ্যাপ আছে। হ্যাঁ, চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র, চেয়ারম্যান চরিত্র একরকম, ফুলের মতো পবিত্র আরেক রকম। বিশাল গ্যাপ আছে। রিয়েলিটি হচ্ছে সে কি, তোমার সে খুব লুচ্চা। আর এক্সপেকটেশন হচ্ছে সে, আমরা খুব ভালো চরিত্র তাকে আমরা চাচ্ছি। হ্যাঁ, ওকে। আর সিচুয়েশনাল আইরনি, হ্যাঁ, কি নির্মম পরিহাস, ফায়ার স্টেশন আগুন লেগে গেছে, আবার জামাই বউর জন্য কি করছে, তার ঘড়িটা বিক্রি করে দিছে। হ্যাঁ, বউর জন্য কম কেনার জন্য, চিরুনি কেনার জন্য। আর বউ তার চুল বিক্রি করে দিছে হাজব্যান্ডের ঘড়ি চেন কেনার জন্য। নির্মম পরিহাস, তাই না? আমরা খুব দুঃখ লাগে ওটা দেখলে, ওগুলো আইরনি, ওগুলো হচ্ছে আইরনি, পরিহাস। আমরা বলি নিয়ত নির্মম পরিহাস। হ্যাঁ, সার্কাজম কি জিনিস, এটার ভার্বাল আইরনি, এটা ভার্বাল আইরনি, কাউকে হার্ট করার জন্য, কাউকে ইনসাল্ট করার জন্য। তার সব ভার্বাল আইরনি আমরা বলতে পারি যেটা ইনসাল্ট করার জন্য, যেটা ইনসাল্ট করার জন্য ব্যবহার হয়, মানুষকে হার্ট করার জন্য, ওগুলোকে আমরা সার্কাজম বলতে পারি। হ্যাঁ, সব সার্কাজমে কিন্তু আইরনি, সব সার্কাজম আইরনি, বা সব আইরনি সার্কাজম না। কারণ আইরনির মধ্যে তো মানুষকে মনে দুঃখ লাগতে পারে, এই যে ফায়ার স্টেশন আগুন লেগে গেছে, দুঃখ লাগলো না আমাদের মনে? হ্যাঁ, জামাই বউর ঘটনাটা দুঃখ লাগছে না? তাহলে সার্কাজম হচ্ছে অলওয়েজ মানুষকে খোঁচা মারার জন্য, হ্যাঁ, বিটিং করার জন্য, পিঞ্চ করার জন্য সার্কাজম করা হয়। স্যাটায়ার অনেক বড় বড়, এগুলো হলো টুলস, এগুলো হচ্ছে কি টুলস, একটা সেন্টেন্স, একটা টুলস। হ্যাঁ, আর স্যাটায়ার হচ্ছে কি অনেক বড় পরিসরে, বড় জনরাতে, একটা গল্প, একটা উপন্যাস, এখানের মধ্যে কি ব্রডার এসপেক্টে সোসাইটি, পলিটিক্যাল সিস্টেমের জন্য কি হয়, ক্রিটিসাইজ করে তোমার কোনো গল্প, উপন্যাস, নাটক লেখা হয়। স্যাটায়ার ধরো 1984, হ্যাঁ, বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। এই যে যেই সমাজের মধ্যে সব কিছুই তোমার সরকার কন্ট্রোল করতেছে, তোমার জনগণ হোয়াটসঅ্যাপে কী কথা বলে, ফোনে কী কথা বলে, আড়ি পাতে, এটা জর্জ অরওয়েল 1984 একটা উপন্যাস, সেখানের মধ্যে এটা উনি দেখাইছে। এগুলো কি স্যাটায়ার, সমাজ ব্যবস্থাকে বিদ্রুপ করে। আর আসলে প্যারাডক্স কি জিনিস, যেখানের মধ্যে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট উইথ ট্রুথ ইনসাইড। হ্যাঁ, মনে হচ্ছে এটা মিথ্যা কথা, কিন্তু আসলে এটা সত্য। যে লেস ইজ মোর, লেস ইজ মোর, এটা একটা প্যারাডক্স। হ্যাঁ, কমে আসলে বেশি। এখন যাদের প্যাচ লেগে গেছে যে ভাই আমার সব কিছু জিনিস আমার একই রাখে, হ্যাঁ, একটা সেন্টেন্স তো ভিন্ন ভিন্ন তোমার লিটারি টার্মস হইতে পারে, একটা সেন্টেন্সের মধ্যে থাকতে পারে, একটা সেন্টেন্সের মধ্যে ভিন্ন ভিন্ন ফিগার অফ স্পিচ থাকতে পারে, আমরা দেখবো, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। আসলে প্যারোডি জিনিসটা কি, প্যারোডি মানে হচ্ছে কোনো কিছু কপি করা, হ্যাঁ, হিউমারাস ওয়েতে। হ্যাঁ, তাহলে প্যারোডি হচ্ছে এক ধরনের মকিং ইমিটেশন। হ্যাঁ, অরিজিনালকে ধরো এখানে ওই মোনালিসাকে প্যারোডি করা হইলো, এটা মোনালিসার এরকম একটা ছবি আঁকা হইলো, এটা প্যারোডি। হ্যাঁ, এই যে মোনালিসাকে এরকম ছবি আঁকি দিলা, প্যারোডি। হ্যাঁ, তোমার ওই হারুন কেসিনজারের গান আছে না, একটা সিঙ্গার হারুন কেসিনজার, এখন সে ইয়া করে তোমার ওই যে, সে এখন ওর জোকসগুলো অবশ্যই একটু ইয়ে টাইপের, মানে সস্তা টাইপের আর কি, যে গরিব ওর জোক শুনে। হারুন কেসিনজার একটা আর্টিস্ট আছে, বা আর্টিস্ট না আসলে, ও খুব ভাট টাইপের। তো ওগুলো কী করে প্যারোডি করতো, মানে যে কোনো একটা গান গাইছে একজনে, ওটার প্যারোডি করে একটা গান। তোমার কিছু হুজুর আছে ওয়াচ করার সময় প্যারোডি করে, মানে প্রচলিত এই গানটাকে তোমার মক করে আরেকটা বানাই ফেলে, ওইটাকে এগুলো প্যারোডি। হ্যাঁ, ব্যঙ্গ কাব্য যেটাকে আমরা বলি, প্যারোডি, মকিং করা। তো এখন আসো, যাদের কাছে ভাই আমার কাছে সব কিছু এক লাগে, যে আমার কাছে ভাই একটা সেন্টেন্সকে কোনটা প্যারাডক্স, কোনটা আইরনি আমি বুঝতে পারি না ভাই। চলো আমরা দেখি এডমান্ড স্পেন্সারের, সরি এখানে ই হবে, এডমান্ড স্পেন্সারের এমরত্তিতে লাইন ছিল এরকম, মাই লাভ ইজ লাইক টু আইস অ্যান্ড আই টু ফায়ার। এখানে আই এম টু ফায়ার, হ্যাঁ, মানে আই এম লাইক ফায়ার। হ্যাঁ,
এরকম, এটা সংক্ষেপে লেখা আই টু ফায়ার। মাই লাভ ইজ লাইক টু আইস। মাই লাভ মানে আমার প্রেমিকা, আমার ভালোবাসা, এটা কিসের মতো? এটা বরফের মতো। হ্যাঁ, আর আমি কিসের মতো? আমি আগুনের মতো। সো বরফ যখন আগুনের মধ্যে পড়বে, আগুন যখন শান্ত হয়ে যায়, তখন প্রেমিকা যখন আমার উপর পড়বে, তখন আমি শান্ত হয়ে যাবো, এরকম একটা বোঝাতে চাইছে আর কি সে, মানে করা আর কি বেশি একটু। এই যে বোঝালো সে, মাই লাভ ইজ লাইক টু আইস অ্যান্ড আই টু ফায়ার। এখন এটাকে সিমিলি বলা যাবে কিনা? লাইক আছে, সিমিলি বলা যাবে কিনা? সিমিলি বলা যাবে কিনা? ইয়েস অর নো? সিমিলি হলে লাভ দাও, বলা যাবে কিনা? বলা যাবে, সিমিলি বলা যাবে। ওকে, সিমিলি বলা যাবে এখানের মধ্যে। এখানে কি রে ভাই, আইস এবং ফায়ার, আইস এবং ফায়ার দুটো বিপরীত শব্দ আছে, দূরে দূরে আছে এখানের মধ্যে। এন্টিথিসিস বলা যাবে কিনা? বলা যাবে কিনা? বলা যাবে। আমরা জানি এন্টিথিসিস এক ধরনের প্যারাডক্স, তাই না? যে আমি যদি আইস হই আর আমার যদি প্রেমিকা যদি ফায়ার হয়, না না, আমার প্রেমিকা হলো আইস আর আমি ফায়ার। আমি বলি না পোলা আগুন, আগুন পোলা এক আগুন, তো এখানে ওই স্পেন্সার বলছে সে একটা আগুন, সে আর তার প্রেমিক হলো বরফ। তখনও ছিল কি এগুলো, বলেন আগুন পোলার একটা আগুন, একটা সে বলছে সে আগুন আর তার প্রেমিক হলো বরফ। তো এটা তো তাহলে আগুনের সাথে বরফের সাথে আসলে কেমনে হবে? এখানে প্রেম কেমনে হবে আগুনের সাথে বরফের? তাহলে তো এটা এক ধরনের প্যারাডক্স। তা দেখো, একটা সেন্টেন্সকে তুমি কোন অ্যাঙ্গেলে ব্যাখ্যা করতেছো তাও ডিপেন্ড করবে এটা কি হবে। ভাই পরীক্ষার মধ্যে আমি কোনটা অ্যান্সার দেবো এখানের মধ্যে? ইউজুয়ালি ডাবল আনসার থাকবে না, ইউজুয়ালি ডাবল আনসার থাকে না। হ্যাঁ, কি তারপরও ডাবল আনসার যদি থাকেও, আমরা দেখবো 49 একটা ডাবল আনসার ছিল, ডাবল আনসার থাকলেও তুমি কোনটাকে বেশি গুরুত্ব দিবা, কোনটাকে তুমি বেশি গুরুত্ব দিবা সেটা আমরা দেখবো। হ্যাঁ, তাহলে এই জন্য তোমার একটা সেন্টেন্সের মধ্যে তুমি কিভাবে এটাকে বিশ্লেষণ করতেছো তার উপর ডিপেন্ড করবে ওখানে কি কি ফিগার অফ স্পিচ আছে। তাহলে একটা সেন্টেন্সে ভিন্ন ভিন্ন ফিগার অফ স্পিচ থাকতে পারে, টেনশনের কিছু নেই এখানের মধ্যে। এখানে হচ্ছে পার্সনিফিকেশন, কোনো কিছুকে পার্সনের মতো আমরা কম্পেয়ার করবো, ব্যক্তির মতো। বস্তুকে ব্যক্তির মতো বিবেচনা করব। আমরা জানি বস্তু হাসতে পারবে না, বস্তু কাঁদতে পারে না, হ্যাঁ, বস্তু পানি খেতে পারে না, বস্তু নাচতে পারে না। বস্তুকে তুমি যদি হাসাও, নাচাও, কাঁদাও, এটা বলে পার্সনিফিকেশন। হ্যাঁ, তাহলে আর রাইটার যখন তোমার ইমাজিনারি লাইফ আরোপ করে কিছুর উপরে, তোমার যে এমন কোনো বিষয়ের উপরে, সেটা হতে পারে কোনো জন্তু, কোনো গাছপালা, হ্যাঁ, ওরা খুব মানবিক বৈশিষ্ট্য আরোপ করে, ওটা বলা হয় পার্সনিফিকেশন। সোনু নিগম তোমার একটা গান আছে এরকম, যে আকাশ কাঁদে বাতাস কাঁদে, হ্যাঁ, কাঁদে আমার মন। এখন যে বলছে আকাশ কাঁদে বাতাস কাঁদে, তো আকাশে কি চোখ আছে? ওর কি ইলেকট্রিক্যাল গ্ল্যান্ড আছে? ধর আকাশ কিরকম, আকাশে দুইটা ধরে চোখ আছে এখানের মধ্যে, আকাশের মধ্যে অশ্রুগ্রন্থি আছে, এখানে পানি পড়ে এরকম এরকম আছে, আকাশ কাঁদতে পারবে এরকম। বাতাসের কি চোখ আছে এরকম? ওর কি অশ্রুগ্রন্থি আছে এখানের মধ্যে? এই যে বলে আকাশ কাঁদে বাতাস কাঁদে, কেমনে কাঁদবে? ওর তো চোখ আছে নেই। তাহলে আকাশকে সে চোখ আছে বলে কল্পনা করছে, বাতাসেরও চোখ আছে, এখানে অশ্রুগ্রন্থি আছে এখান থেকে, হ্যাঁ, এরকম অশ্রুগ্রন্থি আছে এখানে। এই যে মানবীয় গুণটা আকাশের উপর বাতাসের উপরে সে আরোপ করে দিল, হ্যাঁ, এটাকে বলে পার্সনিফিকেশন। তাহলে দ্য স্কাই ইজ ক্রাইং, আকাশ কাঁদতেছে, আকাশে চোখ আছে, আকাশ চোখ দিয়ে কাঁদতেছে এখান দিয়া, পার্সনিফিকেশন। আকাশকে আমি পার্সনের মধ্যে সাথে তুলনা করলাম। দ্য থার্স্টি আর্থ সোকস আপ দ্য রেইন, থার্স্টি আর্থ কি করছে? রেইনটা সোক করছে। যে পৃথিবী কি, ও কি মুখ আছে পানি খাবে? ও মুখ দিয়ে পানি খাচ্ছে। এই যে পৃথিবীকে আমরা মুখ দিয়ে পানি খাওয়াচ্ছি, থার্স্টি আর্থ সোকস আপ দ্য রেইন, এগুলো পার্সনিফিকেশন। হ্যাঁ, স্মেলিং সিজন, সিজনে কি মুখ আছে? হাসতে পারে সিজন। হ্যাঁ, অ্যাংরি সান, সানের কি আসলে মন আছে? সে অ্যাংরি কেমনে হবে সে? হ্যাঁ, তাহলে এই যে কোন একটা তোমার কোন একটা বস্তুর উপরে, কোন একটা গাছপালা, জড় পদার্থের উপরে আমরা যখন মানবীয় কোনো বৈশিষ্ট্য আরোপ করি, ওটা বলে পার্সনিফিকেশন, মানে পার্সনের মতো আমরা ওটাকে চিন্তা করলাম। বিসাইড দ্য লেক, বিনিথ দ্য ট্রিজ, ফ্লাটারিং ডান্সিং ইন দ্য ব্রিজ। ড্যাফোডিলকে বলা হয়েছে, ড্যাফোডিল কি করছে? ডান্সিং করতেছে ইন দ্য ব্রিজ। ড্যাফোডিল কি মানুষ? ও কি হিন্দি সিনেমার নায়িকা যে নাচবে এরকম কুমুদুলায় নাচবে? ড্যাফোডিলকে কবি চিন্তা করছে হিন্দি সিনেমার নায়িকার মতো কুমুদুলায় যে নাচবে। তাহলে যে ড্যাফোডিল কেউ ডান্সিং বলতেছে, এটা হলো পার্সনিফিকেশন। ওকে, এখন আসলে আমরা কিছু ছন্দ বা অন্তমিল আমরা দেখব। হ্যাঁ, যেখানে কনসোনেন্ট সাউন্ড আমাদের বিগিনিং অফ দ্য ওয়ার্ডস অর উইদিন ওয়ার্ডস থাকতে পারে, যেটা রিপিটেড হবে। হ্যাঁ, শি ওয়াজ ওয়াইড আইড অ্যান্ড ওয়ান্ডারিং ওয়াইল শি ওয়েটেড ফর এ ওয়াল্টার টু ওয়েকেন। তাহলে সবগুলো ওয়ার্ডের আগে কী আছে এখানের মধ্যে? ডব্লিউ আছে। তাহলে কনসোনেন্ট সাউন্ড যখন রিপিটেশন হবে, ওটা বলা হয় এলিটারেশন। হেভি মারতেছে। দেখো, উইলফুল ওয়েস্ট মেক্স উফুল ওয়ান্ট, ডব্লিউ আছে তাই না? রাউন্ড দ্য রাগড রক্স
দ্য র্যাগড র্যাস্কেল র্যান, হ্যাঁ আর আছে। তাহলে কনসোনেন্ট সাউন্ড যখন রিপিটেশন হয় ওটা বলা হয় অ্যালিটারেশন, হ্যাঁ। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হ্যাঁ। হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দ্য এয়ার, তাহলে সবগুলোর আগে আছে এফ আছে, সবগুলোর আগে এফ আছে, হ্যাঁ। এখন এই যে দুই লাইন দিয়ে দিল এখানের মধ্যে, এই দুই লাইনটা দিয়ে দিল এখানের মধ্যে, এখানে এই প্রশ্নটা 49 আসলে আমরা ব্যাখ্যা করবো যে ওখানে আনসারটা কী হবে, হ্যাঁ। যখন দুই লাইন দিয়ে দিল এখানের মধ্যে, দুই লাইনে পড়লাম, আমরা একটা ছন্দের একটা অন্তমিল পাইলাম, যে ফেয়ারের সাথে এয়ারের সাথে মিল পাইলাম এখানের মধ্যে, এটা কবিতা লাইন তুলে দিল এখানের মধ্যে, হ্যাঁ। তাহলে দেখো এই যে সবগুলা কনসোনেন্ট সাউন্ড কেসে এফ আছে, এটা হচ্ছে অ্যালিটারেশন। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দ্য এয়ার। তাহলে কোনো কাব্যের মধ্যে অন্তমিল স্থাপন করার জন্য যখন আমরা এখানের মধ্যে কনসোনেন্ট সাউন্ডটা ব্যঞ্জন ধ্বনি যখন আমরা রিপিটেড করব ওটা বলা হয় অ্যালিটারেশন, ওকে। যেমন পাখি পাকা পেঁপে খাই, পাখি পাকা পেঁপে খাই, হ্যাঁ। এটা প্র্যাকটিস করে বলো তো দেখি, 100 বার বলতে পারলে তোমাকে আমি 10 টাকা দিব বিকাশে, যদি শুদ্ধ উচ্চারণ বলতে পারো, হ্যাঁ। পাখি পাকা পেঁপে খাই, দ্রুত বলো। এই যে প আছে সবগুলা, হ্যাঁ, কি আছে সবগুলা, প আছে, হ্যাঁ, প আছে, এলিটারেশন। এখন আসো কনসোনেন্ট রিপিটেড হলে যদি বলি আমরা এলিটারেশন, তাহলে ভাই ভাওয়েল যদি রিপিটেড হয় তাহলে কি বলবো, তাহলে অ্যাজোনেন্স বলবো। তাহলে ভাওয়েল সাউন্ড যখন রিপিটেড হবে তখন তাকে আমরা বলবো অ্যাজোনেন্স। যেমন দোজ লেজি হেইজি ক্রেজি ডেজ অফ সামার, হ্যাঁ। আই রিকল সেন্ট্রাল পার্ক ইন ফল, হ্যাঁ। তাহলে এখানের মধ্যে আজ উচ্চারণটা যে ভাওয়ালটা এটা রিপিটেড আছে, রক রক অ্যারাউন্ড দ্য ক্লক। তাহলে ও যে ভাওয়াল সাউন্ডটা এটা কি আছে এখানে রিপিটেড আছে, হ্যাঁ। দ্য রেইন ইন স্পেন স্টেইজ মেইনলি ইন দ্য প্লেন, তাহলে ভাওয়াল সাউন্ড যখন রিপিটেড হবে সেটা বলে অ্যাজোনেন্স। তাহলে আমরা কি দেখলাম যে ব্যঞ্জন ধ্বনি যখন রিপিটেড হবে তার বলে এলিটারেশন, আর ভাওয়াল সাউন্ড যখন রিপিটেড হবে তার বলে অ্যাজোনেন্স। শব্দই হবে রিপিটেড, এখন পুরো শব্দ রিপিট করবো আমরা, বা ফ্রেজ রিপিট করবো, দেখি তো শব্দ বা ফ্রেজ রিপিট করবো, এবার দেখি তো কী হয়, বলা হয় অ্যানাফোরা। তাহলে অ্যানাফোরা কি একাধিক শব্দ বা ফ্রেজ এখানে রিপিট হবে। এভরি ডে এভরি নাইট ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার। কোয়ান্টামের ওদের একটা ইয়ে আছে, তোমার অটো সাজেশন আছে ওইখানের মধ্যে এই কথাটা বলো ওরা। তাহলে এই যে এভরি রিপিট হয়েছে, এটাকে বলা হয় অ্যানাফোরা। শব্দ রিপিট হয়েছে এখানের মধ্যে, হ্যাঁ। আই ওয়ান্ট মাই মানি রাইট নাও, রাইট হিয়ার, অল রাইট। তাহলে রাইটটা 3বার আমরা এখানে রিপিট করেছি, শব্দ রিপিট হলে সেটা হলো অ্যানাফোরা। শেক্সপিয়ার তার সনেট 18 বলছে, সো লং as man can breathe or eyes can see, so long lives this and this gives life to thee। এই লং শব্দটা কি করছে উনি রিপিট করছে, এগুলো অ্যানাফোরা, শব্দ রিপিট করলে অ্যানাফোরা। তার মধ্যে সামারি করি, তাহলে কনসোনেন্ট রিপিট হইলে অ্যালিটারেশন, ভাওয়াল সাউন্ড রিপিট হইলে অ্যাজোনেন্স, আর ওয়ার্ড বা ফ্রেজ যদি রিপিট হয় ওয়ার্ড সেটা অ্যানাফোরা বলা হয় সেটাকে, ওকে। অনোম্যাটোপিয়া অনুকার, হ্যাঁ। ঝমঝম বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কি ঝমঝম যে হয়েছে, আমরা কি করলাম যে বৃষ্টি পড়ার যে শব্দটা আমরা একটা শব্দ গঠন করলাম, রিদম থাকবে, ঝমঝম, হ্যাঁ, জিঙ্গল জিঙ্গল, হিস হিস, ক ক, শীতে কন কন, মাছি ভন বন, না ওই যে আমরা ছোটোবেলায় একটা ছড়া পড়ছে না, হ্যাঁ, থালা ঝনঝন, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে আমরা কি অনুকার বা অনোম্যাটোপিয়া, ধ্বনির অনুকরণে আমরা শব্দ গঠন করলাম। এখন আসো ক্লাইম্যাক্স জিনিসটা কি, যখন আমরা অল্প গুরুত্ব থেকে ধারণাতে বেশি গুরুত্বের দিকে যাব, এটা ক্লাইম্যাক্স বা চরম পরিণতি। প্রথমে অল্প গুরুত্বপূর্ণ বলা হবে, তাটা আরও বেশি গুরুত্বপূর্ণ, তাটা আরও বেশি গুরুত্বপূর্ণ, এটা ক্লাইম্যাক্স বা চরম পরিণতি, হ্যাঁ। তাহলে এখানে ওয়ার্ড বা ফ্রেজগুলো এমনভাবে সাজানো হবে অ্যাসেন্ডিং অর্ডারে, যে প্রথমটার থেকে পরের শব্দটা বেশি গুরুত্বপূর্ণ হবে, তাটা আরও গুরুত্বপূর্ণ হবে, এবং দর্শকের মনে আকাঙ্ক্ষা কাজ করবে এরপরটা কী হবে, এরপরে কী হবে, এটা হচ্ছে ক্লাইম্যাক্স। তাহলে প্রথমে কম গুরুত্বের ধারণা, ধাপে ধাপে বেশি গুরুত্বের ধারণায় আমরা পৌঁছাবো, দর্শকের মনে আগ্রহ ক্রিয়েট হবে, এরপরে কী ঘটবে। যেমন আই কেম, আমি আসলাম, এরপরে কী হয়েছে, আই স, আমি দেখলাম, আর গুরুত্বপূর্ণ কথা, এরপরে কী হয়েছে, আই কনকোয়ার্ড, আমি জয় করলাম। তাহলে আই কেমের থেকে আই স আরও গুরুত্বপূর্ণ, আই স থেকে আই কনকোয়ার্ড আরও গুরুত্বপূর্ণ। তা আস্তে আস্তে গুরুত্ব বুঝে বাড়ানো হয়েছে,
দর্শক চিন্তা করছে আই কেম, আরে এরপরে কি হয়েছে, আই স, আমি দেখছি, এরপরে কি হয়েছে, আই কনকোয়ার্ড। হ্যাঁ, তাহলে ধাপে ধাপে কম গুরুত্ব থেকে বেশি গুরুত্বের দিকে যাওয়া হচ্ছে, এটা হলো ক্লাইম্যাক্স। বাংলা হচ্ছে ক্রমোচ্চয়। হ্যাঁ, তাহলে এটার কাহিনী বা নাটকের চরম পরিণতি, ভেনি ভিডি ভিসি, এটা অর্থ আই কেম, আই স, আই কনকোয়ার্ড। দেখো তো, এখানে একজন বলল তোমার কি হইলো, যে তোমাকে দেখলাম, হ্যাঁ দেখলাম, এটাতে গুরুত্বপূর্ণ তোমাকে ভালো লাগলো, আর গুরুত্বপূর্ণ ভালোবাসলাম, আর গুরুত্বপূর্ণ তোমাতে হারিয়ে গেলাম। হ্যাঁ, তা দর্শক মধ্যে একটা আগ্রহ কাজ করলে তোমাকে দেখলাম, এরপরে কী হয়েছে, ভালো লাগলো। হ্যাঁ, ভালো লাগলো, এরপরে এরপরে কী হয়েছে, ভালোবাসলাম, এরপরে তোমাতে হারিয়ে গেলাম। হ্যাঁ, একটা প্রেমের কথা বললাম আর কি। হ্যাঁ, ঠিক আছে, তোমরা বিয়ে যাওয়ার পর তোমার বউরে বলতে পারো এটা, আর অন্য জায়গায় বলা ঠিক হবে না, এটা হুজুরে নিষেধ করছে। বিয়ে একসাথে করে ফেলো, বউরে বলতে পারো, সমস্যা নেই, সে বললোকে প্রেম করো, অসুবিধা নেই। তাহলে এই যে আমরা এখানে কী করলাম, প্রথমটার থেকে পরটা আরও গুরুত্বপূর্ণ, তারপরটা আরও গুরুত্বপূর্ণ, তারপরটা আরও গুরুত্বপূর্ণ, এবার বেশি গুরুত্ব জায়গায় গেলাম, দর্শকের মনে একটা আগ্রহ ক্রিয়েট করলাম, ভাই এরপরে কি, এরপরে কি, এরপরে কি, এরপরে কি, এর ক্লাইম্যাক্স। কম গুরুত্ব থেকে বেশি গুরুত্বের দিকে যাওয়া, এটা হলো ক্লাইম্যাক্স। তার ক্লাইম্যাক্স কখন করে, ইট হ্যাপেন্স অ্যাট দ্য হাইট। হ্যাঁ, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাচ্ছে, দ্য হাইট, দ্য হাইয়েস্ট পয়েন্ট। হ্যাঁ, দেখো চার্লস ডিকেন্স তার ফ্রম আ টেল অফ টু সিটিস, এইখানে যখন সিডনি কার্টন চার্লস ডার্নের জন্য যখন নিজেকে স্যাক্রিফাইস করে দেয় নিজেকে, তখন সে বলে ইট ইজ এ ফার ফার বেটার থিং দ্যাট আই ডু দেন আই হ্যাভ এভার ডান। দেখো প্রথমটা ইট ইজ এ ফার, তারপরে আরও গুরুত্বপূর্ণ, ফার বেটার থিং দ্যাট আই ডু, যেটা আমি করি তার থেকে গুরুত্বপূর্ণ এটা, দেন আই হ্যাভ এভার ডান। এরপর বলতেছে আমি আমার জীবন সারা জীবন যা করছি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা। তাইলে প্রথমটা যা ছিল, তারপরটা আরও করা, তারপরটা আরও করা। হ্যাঁ, তাহলে ক্রমান্বয়ে করা করা জিনিসের দিকে যাওয়া, এটা হলো ক্লাইম্যাক্স। তাহলে আই কেম, আই স, আই কনকোয়ার্ড। হ্যাঁ, ক্লাইম্যাক্স উদাহরণ, হি স্মাইল্ড। হ্যাঁ, এরপরে আরও আরও করা কথা, হি লাভড। এরপরে হি ওয়ার্ড। তাদের স্মাইলের থেকে লাভটা আরও শক্তিশালী, লাভটার থেকে ওয়ার্ড আরও শক্তিশালী, এগুলো হচ্ছে ক্লাইম্যাক্স। উই প্ল্যান্ড, এরপর উই লেভার্ড, এরপর উই সাকসিডেড ইন আওয়ার মিশন। তার প্রথমটা প্ল্যান, জাস্ট প্ল্যান করছি, এরপর আরও শক্তিশালী, আমরা কঠোর পরিশ্রম করছি, এরপর আমরা সফল হয়েছি। তাহলে কম গুরুত্ব থেকে বেশি গুরুত্বের দিকে চলে যাওয়া, অ্যাসেন্ডিং অর্ডারে, এটা হলো ক্লাইম্যাক্স। এখন তার উল্টাটা আসো, উল্টাটা প্রথমে আমরা খুব গুরুত্বপূর্ণ উত্তেজনাকর একটা অবস্থা বললাম, হঠাৎ করে আমরা উত্তেজনা প্রশমন করে দিলাম, হাস্যকর তুচ্ছ বা অপ্রাসঙ্গিক কিছু আমরা বলে ফেললাম, এটা হচ্ছে এন্টি ক্লাইম্যাক্স। হ্যাঁ, প্রথম খুব গুরুত্বপূর্ণ কিছু বললাম, এরপর হুট করে আমরা একটা তুচ্ছ কিছু একটা আমরা বললাম। হ্যাঁ, তো বলে তিনি দেশের জন্য জীবন দিচ্ছেন, রাত দিন পরিশ্রম করতেছেন, পরিবারের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন, এবং প্রতিদিন সকালে উনি নিয়ম করে দাঁত মাজেন। হ্যাঁ, ধরো এখন এটা এটা ওগুলোর সাথে মিল নাই, তাই না? এটা কত গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, এগুলো কত গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, কত গুরুত্বপূর্ণ কথা। তো তুমি বল আব্বা আজকে আমাদের ভার্সিটিতে নতুন একটা স্যার আসছে, যে দুর্দান্ত রিপ্রেজেন্টেশন দিছে, যে ভালো পড়াইছে, যেভাবে ব্যাখ্যা করলো, যেরকম ড্যাশিং, যেরকম জামাকে পরে আসছে, কিন্তু সে একটা ক্লাসে একটা পাত দিছে। তো এই যে বললা ক্লাসে একটা পাত দিচ্ছে লাস্টে, মানে তোমার আব্বা হঠাৎ করে কি 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 বলি এটা, এটা কি বলি এটা, মানে প্রথমে বললো একটা ড্যাশিং স্যার, তারপরে তোমার হচ্ছে যে মানে এত ভালো প্রেজেন্টেশন দিছে, তখন সে একটা পাত দিছে। এটা বললা তুমি একজন মানুষের কি করে দিলা, এবং আবেগে পানি ঢেলে দিলা। এটা আমি যদি একটু অশ্লীল ভাষায় বলি, যে বাঙালির আবেগে মুতে দিছে। হ্যাঁ, এটাকে বলা হয় বাঙালির আবেগে মুতে, বাংলা যে কোনো কিছু খুব আবেগী হয়ে যায়, এরপর আবেগে মুতে দেওয়া হয়। তো এটা হলো অ্যান্টি ক্লাইম্যাক্স। হ্যাঁ, প্রথমে খুব উত্তেজনকর একটা অবস্থা, এরপরে এটাকে উত্তেজনাটা ভেঙে দেওয়া হইল। দেখো থমাস গ্রের এলিজে রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, এখানে তোমার হচ্ছে যে লাইন আছে এরকম, দ্য পাথস অফ গ্লোরি, দ্য পাথস অফ গ্লোরি লেড বাট টু দ্য গ্রেভ। দ্য পাথস অফ গ্লোরি কি করে নিয়ে যায় কোথায়, কবরে। পাথস অফ গ্লোরি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। হ্যাঁ, লিড, কই লিড করে কবরে, কই লিড করে কবরে। তাহলে দর্শকের উত্তেজনা সর্বোচ্চ লেভেল থেকে দুম করে নামায় দেওয়া হইলো। তাহলে ক্লাইম্যাক্সে আমরা এইভাবে যাই, আর এন্টি ক্লাইম্যাক্সে আমরা উত্তেজনার মধ্যে এইভাবে দর্শকের উত্তেজনা কি একদম পানি ঢেলে দিই। হ্যাঁ,
দ্য পাথস অফ গ্লোরি লেড বাট টু দ্য গ্রেভ। তো এখানে একটা জিনিস, এই বাথস জিনিসটা কি, এন্টি ক্লাইম্যাক্স অনেক রকম হতে পারে। যে যদি তুমি লাস্টে একটা হাস্যরস ক্রিয়েট করো, হাস্যরস ক্রিয়েট করো, ওই এন্টি ক্লাইম্যাক্স বলা হয় বাথস। তাহলে যে এন্টি ক্লাইম্যাক্সের মধ্যে হাস্যরস ক্রিয়েট করা হয় লাস্টের লাইনে, সেটা বলা হয় বাথস, সেগুলোকে বাথস বলে। সব এন্টি ক্লাইম্যাক্স কিন্তু হাস্যরস ক্রিয়েট করে না। টি.এস. এলিয়ট তার হলোম্যানে উনি বলে, নট উইথ এ ব্যাং বাট এ হুইম্পার, যে পৃথিবীটা কোনো একটা ব্যাঙে, কোনো একটা ব্যাং মানে বিস্ফোরণ, ব্যাং মানে বিস্ফোরণ, বিগ ব্যাং বলি না, মহাবিস্ফোরণ, বিগ ব্যাং বলি না, পৃথিবী কোনো বিস্ফোরণে ধ্বংস হবে না, বাট এ হুইম্পার, কোনো নীরব কোনো ফোপানিতে পৃথিবীটা ধ্বংস হবে। হ্যাঁ, তাহলে কবি বলছে যে তোমরা যে বলতেছো পারমাণবিক বোমার মধ্যে পৃথিবী ধ্বংস হবে, এরকম না। বলছে আজকালকার মেয়েরা ছেলেদেরকে যেরকম তোমার কষ্ট দেয়, প্রেমে ছ্যাঁকা দেয়, ছেলেদের যে নীরব কান্না, যে ফুফানি হলের মধ্যে ছেলেরা যে নীরব কান্না, নীরবে কান্না বস্তু বিসর্জন দেয়, এই কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলছে কবি। কবি হলমেনের মধ্যে এই কথাটা বলছে। এটা আমি বলি, কবি বলছে, বলছি মেয়েরা এরকম ছেলেদেরকে মনে কষ্ট দেয়, এই কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলছে। তো এই জন্য কষ্ট দেওয়াটা ঠিক হবে না। তো এই যে কবি বললো নট উইথ দ্য ব্যাং, হ্যাঁ, বাট উইথ হুইম্পার, হ্যাঁ, মানে বিস্ফোরণ না, একটা নীরব ফুফানিতে। হ্যাঁ, তুমি বলছো নট উইথ এ ব্যাং, তখন খুব আবেগটা, হেই ব্যাঙে হবে না, এরপরে কেমনে হবে, খুইম্পারে হবে তাহলে। হ্যাঁ, তা আবেগে পানি ঢেলা দেওয়া হইলো, এই যে আবেগে পানি ঢেলা দিলা, এটা এন্টি ক্লাইম্যাক্স। ওকে, এলিজে জিনিসটা কি, এই শোকগাথা কবিতা। হ্যাঁ, কেউ মরে গেছে তাকে স্মরণ করে এটা তুমি একটা কবিতা লিখলা, পোয়েম অফ লেমেন্টেশন অ্যান্ড মর্নিং। হ্যাঁ, কান্নাকাটির কবিতা। হ্যাঁ, এই পোয়েম অফ সরো অ্যান্ড মর্নিং, পরীক্ষা আসে কি, যে পোয়েম অফ লেমেন্টেশন অ্যান্ড মর্নিং, হ্যাঁ, উত্তর এলিজি। পোয়েম অফ সরো অ্যান্ড মর্নিং, উত্তর এলিজি। তো এলিজি হচ্ছে একটা লঙ্গার লঙ্গার ফর্মাল পোয়েম or literary work that reflects on death, loss or mortality. হ্যাঁ, এটা মেডিটেটিভ, মানে মনে সান্ত্বনা দেয়, খুব উপশম করে দুঃখ কষ্টটা। অফেন ফিলোসফিক্যাল, গোয়িং বিয়ন্ড গ্রিফ টু এক্সপ্লোর ব্রডার থিম, যেটা গ্রিফকে ছাড়াই যায়, কারণ ব্রডার থিমকে এক্সপ্লোর করে। তাহলে এটা হচ্ছে তোমার খুব বিখ্যাত একটা তোমার হচ্ছে যে তোমার কবিতা। আচ্ছা, আমার এখানে মনে হয় বাজতেছে না, তো আমি দেখি এটা বাজাতে পারি কিনা। আচ্ছা, আমার এখানে বাজতেছে না আনফরচুনেটলি, দেখি দাঁড়াও একটু বাজাই। এইখানে তোর দাদির কবর। সাউন্ড কি শুনতে তো তোমরা? সাউন্ড যাচ্ছে? সাউন্ড শুনে লাভ দাও। তাহলে এই যে দাদু কিন্তু এটা দেখো, দাদির ডেড বডি কিন্তু নাই। তাহলে দেখো এইখানে দাদু কি করতেছে, ওনার ওয়াইফকে, ওনার কন্যাকে, ওনার ছেলেকে, নাতনিকে স্মরণ করতেছে। হ্যাঁ, তাহলে এই যে এর ফলে কিন্তু ওনার মনে শান্তি পাচ্ছেন, উনি একটা মেডিটেটিভ একটা সং, তাই না? এর ফলে ওনার মনে একটা শান্তি লাগতেছে। হ্যাঁ, এটা হচ্ছে এলিজি। ওকে, বাট এটা কিন্তু ফিউনারেল না, মানে এখানে কিন্তু ডেড বডি এখানে নাই। তো ফেমাস কিছু এলিজির নাম শুনো, এডমান্ড স্পেন্সারের অ্যাস্ট্রোফেল, এগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। জন মিল্টনের লাসিদাস, পার্সিবিতে শেলির অ্যাডোনিস, টেনিসনের ইন মেমোরিয়াম। যখন এইগুলো সব ক্লাস লেকচার হয়ে যাবে তখন এগুলো অটোমেটিক তোমার মনে থাকবে, এখন মুখস্থ করা লাগবে না। হ্যাঁ, আর খুব বিখ্যাত এলিজি আমরা ইনশাল্লাহ পড়বো, সেটা হচ্ছে তোমার থমাস গ্রের এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার, এগুলো আমরা পড়বো। এখন হচ্ছে ডার্স কি জিনিস। হ্যাঁ, ডার্স হচ্ছে খুব শর্ট মোরফুল কোনো সং ওর পোয়েম, যেটা ফিউনারেলে মানে শেষকৃত্যে বা ডেড বডিকে সামনে রেখে ডিসিজকে অনার করার জন্য যেটা হচ্ছে তোমার গাওয়া হয়। যেমন ধরো উকিল মুন্সি, যখন এটা দুইটা ভিন্ন মতামত আছে, কেউ বলছে উকিল মুন্সির ওয়াইফ মারা যাওয়ার কারণে, কেউ বলতেছে যে উকিল মুন্সির ওনার যে মুর্শিদ মারা যাওয়ার কারণে বা ওনার পীর মারা যাওয়ার কারণে উনি গাচ্ছেন। এই যে উকিল মুন্সি, ওনার মুর্শিদ অথবা ওনার ওয়াইফ, দুইটা ভিন্ন ধর্মী বক্তব্য আছে এখানের মধ্যে। যে সুয়াচান পাখি, আমি ডাকতেছি তুমি ঘুমাইছো নাকি, তার ফলে কি করতেছে, ওর মনের মধ্যে কি হচ্ছে, ওর গ্রিফটা কমে যাচ্ছে, বাট এটা ফিউনারেলে ডেড বডিটাকে কোলে নিয়ে সেই গানটা গাচ্ছে। এগুলো হচ্ছে ডার্জ। হ্যাঁ, আচ্ছা, বালাত কি জিনিস? বালাতকে আমরা বলতে পারি এটা একটা সং লাইক পোয়েম। এটা খুবই মানে গীতিকাব্য, গাওয়ার জন্য যেটা লেখা হয়, যে কবিতা লেখা হয়, এবং যেটা গল্প থাকবে। তো যে গাওয়ার জন্য লিখলে হবে না, ওডও তো গাওয়ার জন্য লেখা হয়, ওডও তো একটা গীতিকাব্য। হ্যাঁ, ওডও গীতিকাব্য। তো ওডের সাথে বালাদের পার্থক্য কি? বালাদের মধ্যে একটা বড় একটা কাহিনী, পুরাণ, আমরা যেটা পুঁথি বলতে পারি, পুঁথি। হ্যাঁ, যেখানের মধ্যে একটা পুরাণিক কোনো একটা কাহিনী
বর্ণনা করা হবে, যেটা তোমার ওই কাহিনীটা কিসের মাধ্যমে, কবিতার মাধ্যমে, সং লাইক কোনো একটা পোয়েম। সো ব্ল্যাঙ্ক ভার্স জিনিসটা কি, নামই তো ব্ল্যাঙ্ক ভার্স মানে মিল নাই, অন্তমিল নাই। হ্যাঁ, তো শেক্সপিয়ার উনি ব্ল্যাঙ্ক ভার্সটা ওনার প্লেতে, ওনার নাটক ইউজ করছে, এবং ওনার ক্যারেক্টারগুলো ব্ল্যাঙ্ক ভার্সে কথাবার্তা বলতো। বাংলা ভাষায় ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দ, দেখো অমিত্রাক্ষর, হ্যাঁ, মানে মিত্র নাই, মানে মিল নাই, এর প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, ব্ল্যাঙ্ক ভার্সের প্রবর্তক। অমিত্রাক্ষর মানে অক্ষরগুলোর মধ্যে মিত্র নাই, অমিত্রাক্ষর ছন্দ বলে বাংলায়। এপিক, এপিক হচ্ছে মহাকাব্য। এপিক হচ্ছে, এখন মহাকাব্য মানে কি, বড় একটা বই লিখে দিলে মহাকাব্য হবে? ধর বড় একটা বই, সাদাত হোসেনের মতো একটা উপন্যাস লিখলা, সাদাত হোসেনের মতো বড় একটা উপন্যাস লিখলে কি হয়ে যাবে? বড় একটা কবিতা লিখলে কি হয়ে যাবে এপিক? না, বড় একটা কবিতা লিখলে এপিক হবে না। এপিকের কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। হ্যাঁ, তো নেই, তুমি হ্যাঁ দিচ্ছ কেন? সাদাত হোসেন তো অনেকের প্রিয় রাইটার। হ্যাঁ, আমি যদি ওনার বই পড়ি নাই, কিন্তু আমি শুনছি উনি অনেক জনপ্রিয় রাইটার, মেয়েরা অনেক পছন্দ করে ওনাকে। তুমি যদি সাদাত হোসেন নিয়ে যদি উল্টাপাল্টা কথা বলো, তুমি প্রেমিকা পাবা না বাংলাদেশে খুঁজা। ছোট হুমায়ুন আহমেদ বলতে পারো তুমি ওনাকে। আচ্ছা, না উনি যেহেতু পপুলার, যেহেতু নিশ্চয়ই উনি ভালো লেখেন, নাহলে পপুলার উনি কেন হয়েছে? তাহলে দেখো, বড় কবিতা লিখলে এপিক হবে না। এপিক হওয়ার জন্য কি লাগবে? হিরোইক ডিড লাগবে। হ্যাঁ, বীর রস লাগবে, বীর রস মানে বীরের কোনো কাহিনী বর্ণনা করা হবে এখানের মধ্যে। একটা লং স্টোরি, লং স্টোরি মানে কি লম্বা গল্প, মানে টানা টানা লম্বা করে ফেললাম, টানা লম্বা করে ফেললাম, এরকম ওই যে ইন্ডিয়ান সিরিয়ালের মতো? না না, লং স্টোরি মানে হচ্ছে যেখানে তোমার মরতে মানে পৃথিবীতে একটা ঘটনা ঘটবে, পাতালে একটা ঘটনা ঘটবে, স্বর্গে ঘটনা ঘটবে। স্বর্গ, মর্ত এবং পাতাল, তিন জায়গায় তোমার ঘটনাটা ঘটবে। এইটা হলো লং স্টোরি। হ্যাঁ, তাহলে এপিক হওয়ার জন্য হিরোইক ডিড লাগবে, স্বর্গ, মর্ত, পাতাল। হ্যাঁ, লং স্টোরি মানে লম্বা গল্প, ওই যে তোমার পেছানো পেছানো গল্প আছে না হিন্দি সিরিয়ালের মতো, ওইগুলো না। তাহলে এইটা হচ্ছে এপিক। হ্যাঁ, মহাকাব্য, তো ডেফিনেশন হচ্ছে এটা একটা লং নেরেটিভ পোয়েম, গ্র্যান্ড স্টাইলে বর্ণনা করা হয়, হিস্ট্রি অ্যাসপিরেশন অফ এ ন্যাশনাল হিরো। তাহলে যেখানে একটা হিরোইজম থাকবে, হিরোইক ডিড থাকবে, এবং লং স্টোরি থাকবে, হিরোইক থিম এবং অ্যাডভেঞ্চার থাকবে। এখন আমরা বলতে পারি যে তোমার ধরো এখানে অ্যাগেন তাহলে মাইকেল মধুসূদন দত্তরই তোমার চলে আসে যে মেঘনাদ বধ কাব্য। হ্যাঁ, দেখো এই যে মেঘনাদকে উনি কী করছে, মেঘনাদকে উনি কী করলো, একদম বীরের মতো প্রেজেন্ট করছে, কিন্তু শেষ মুহূর্তে মেঘনাদ কী হলো, মেঘনাদ যেভাবে মারা গেল, একদম ওর কাছে কোনো অস্ত্র ছিল না ওর কাছে। হ্যাঁ, একদম নিরস্ত্র অবস্থায় মেঘনাদকে মারা হয়েছে। তাইলে এখানে তো আসলে আম, মনে হচ্ছে তো এটা বীরত্বপূর্ণ হলো না, মেঘনাদ তো মরেই গেল জিনিসটা। কিন্তু না, উনি আসলে এখানের মধ্যে দেবতার উপরে মেঘনাদকে স্থান দিয়েছে, যে তোমার দেবতারা না আইন ভঙ্গ করছে, মেঘনাদ তো আইন ভঙ্গ করে নাই, যে ওকে যে যে পদ্ধতিতে মারা হইলো এইটা তো ফেয়ার ছিল না আসলে। হ্যাঁ, সো ওটা অবশ্যই মহাকাব্য, কিন্তু যদিও আমাদের মনে হচ্ছে যে মেঘনাদ তো এখানে জিতে না, যুদ্ধ না জিতলে তো কী হবে, কিন্তু মেঘনাদকে কবি ওইভাবে প্রেজেন্ট করছে। ওকে, তাহলে অবশ্যই মেঘনাদ বধ কাব্য তোমার মেঘনাদের বীরত্বটাই এখানে আসলে প্রকাশ পাইছে। ভাবটা যদিও করুণ রস, ভাবটা হচ্ছে যেহেতু একটা দুঃখজনক ব্যাপার। আসলে দুরকম এপিক হইতে পারে, আমরা ক্লাসের একদম শেষ দিকে চলে আসছি। দুরকম এপিক হইতে পারে, যে প্রাইমারি এপিক, সেকেন্ডারি এপিক। প্রাইমারি এপিক কোনটা, যে এপিকটা কে লিখছে আমরা জানি না, কে লিখছে জানি না, এটা প্রথম কোত্থেকে আসছে আমরা কেউ জানি না, বাট কেউ একজন এটা লিখিত রূপ দিছে, ঘটনাটা মানুষের মুখে 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 এটা প্রচলিত ছিল। প্রাইমারি মানে যেটা মানুষের মুখে মুখে প্রচলিত ছিল, পর কেউ একজন লিখছে, যেমন হোমারের ইলিয়াড এবং অডিসি, এটা প্রাইমারি এপিক। এটা কোত্থেকে আসছে কাহিনী কেউ জানে না এরা। হ্যাঁ, সেকেন্ডারি এপিক কোনগুলো, যেগুলো মুখে মুখে প্রচলিত না, কেউ একজন লিখছে, ধরো একটা বই কেউ একজন লিখছে। হ্যাঁ, ওটা সেকেন্ডারি এপিক। যেমন ভার্জিলের ইনিট, দান্তে তোমার হচ্ছে যে ডিভাইন কমেডি, বা আমরা যদি মাইকেল মধুসূদন দত্তের যদি বলি আমরা যে মেঘনাদ বধ কাব্য, উনি লিখছে এটা, মানে কোনো রাইটারে লিখছে, সেকেন্ডারি এপিক। আর যেটা কোনো রাইটারের কাজ না, যেটা মানুষের মুখে মুখে প্রচলিত ছিল, পরে কেউ লিপিবদ্ধ করছে যাতে না হারায় যায়, সেগুলো হচ্ছে প্রাইমারি এপিক। ওকে, কিছু এপিকের আমরা নাম দেখি। দ্য রেপ অফ দ্য লক, আমরা পড়বো এগুলো বিষয়বস্তু। দ্য ফেরি কুইন, অ্যাডভান্স স্পেন্সারের। হ্যাঁ, হোমারের ইলিয়াড অ্যান্ড অডিসি, হ্যাঁ এটা প্রাইমারি এপিক। তার মিল্টনের প্যারাডাইজ লস্ট অ্যান্ড প্যারাডাইজ রিগেন্ড, এটা সেকেন্ডারি এপিক, যেহেতু মিল্টন নিজে লিখছে এটা। ভার্জিলের এনিড। হ্যাঁ, লিমেরিক জিনিস হলো ছড়া, 5 লাইনের ছড়া। হ্যাঁ, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান ইন এ ট্রি ওয়াজ হরিবলি বোর্ড বাই বি। হ্যাঁ, এই যে ছড়া, 5 লাইনের মজার ছড়া, এগুলো লিমেরিক বলে। সনেট, 14 লাইনের কবিতা, এখানে প্রথম 8 লাইন বলে অক্টেভ, পরে 6 লাইন থাকে সেস্টেট। আসলে এলিগোরি জিনিসটা কি, আমরা আর বেশিক্ষণ নাই, একটু ধৈর্য ধরো, আমরা শেষের দিকে চলে আসছি, কানাকাটি করার দরকার নেই, সেই দিকে চলে আসছি। শুনো,
বড় ক্লাস হলে তোমার যতটুকু কষ্ট টিচারের আরও কষ্ট, টিচারের তো গলা শুকায় যায়। আর একটা হচ্ছে যে আমি তোমাকে ছেড়ে দিতে পারি যে আমি একটু পড়ালাম, তুমি বাকিটা পড়ে নিও, ওটা তোমার পড়া হবে না তোমার। বাট তুমি কষ্ট করে যদি ক্লাসটা করো, এরপরে তুমি সাইডগুলো পড়লে তোমার মনে থাকবে, তোমার নিজের এত খুঁজতে হবে না, নাহলে তুমি কত বই খুঁজবা। এটা নির্দিষ্ট একটা বই থেকে নেওয়া হয় না, অনেকগুলো বই থেকে এইগুলো নেওয়া হয়েছে। এলিগরি, এলিগরি হচ্ছে কোনটা, যেখানে কোনো গল্প বা কাহিনী, হুম, যেখানে খুব রূপকধর্মী কোনো কাহিনী, এগুলো এলিগরি। হ্যাঁ, রূপকধর্মী জিনিস, যেখানে যেমন ঈশপের গল্প, আমরা যখন ঈশপের গল্পের মধ্যে কি হচ্ছে, আমরা বাঘ ভাল্লুকের কিচ্ছা পড়তেছি, আসলে সেখানে কি, এখানে নৈতিক, মানে শিশুদেরকে নৈতিকতা শেখানোর জন্য আমরা ঈশপের গল্প পড়তে দিই। তো ঈশপের গল্পের মধ্যে কি আছে, একটা লুকায়িত অর্থ আছে, যদিও বাঘ ভাল্লুকের চরিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়, এগুলো হচ্ছে এলিগরি। যেমন ফেরি কুইন, এটা একটা এলিগরিক্যাল পোয়েম। রান অফ দ্য এনসেন্ট মেরিন, এটাকে আমরা এলিগরিক্যাল পোয়েম বলতে পারি। তাহলে ফেরি কুইন, শেক্সপিয়ারের টেম্পেস্ট এলিগরিক্যাল বলা যাবে। ঈশপের ফেবল, ঈশপের গল্পগুচ্ছ, হ্যাঁ, এগুলো হচ্ছে কি এলিগরি। হাইম, আমাদের স্রষ্টার গুণগান গেয়ে যে গানটা গাওয়া সেগুলো হাইম বলে। আমরা বাংলা বলতে হামদ বলতে পারি, বা তোমার হচ্ছে যে কীর্তন, হ্যাঁ, কীর্তন, যেখানে স্রষ্টার গুণগান গেয়ে যে গানটা গাওয়া হয় সেগুলো হচ্ছে হাইম। ওট কি জিনিস, ওই এটা গীতে গাওয়ার জন্য বালাদের মধ্যে, তো বালাদের মধ্যে একটা বড় গল্প থাকবে, বালাদের মধ্যে একটা বড় স্টোরি থাকবে, হ্যাঁ, পৌরাণিক কোনো কাহিনী, বালাদের মধ্যে কি থাকবে, পৌরাণিক কোনো একটা কাহিনী থাকবে, পৌরাণিক পৌরাণিক কোনো একটা কাহিনী থাকবে, হ্যাঁ। আর ও তাহলে বালাদও তোমার এটা গাওয়ার জন্যই, ওরও গাওয়ার জন্যই, হ্যাঁ। ওর মধ্যে তোমার হচ্ছে যে কোনো একটা গ্রিফ বা মনে দুঃখ কষ্ট দিয়া শুরু হয়, সে সান্ত্বনা দিয়ে শেষ হয়, সান্ত্বনা দিয়ে শেষ হয়, হ্যাঁ। দেখো তো, যে কোনো গান হচ্ছে এক ধরনের কবিতা কিনা, গান, প্রত্যেকটা গান এক ধরনের কবিতা, রাইট, গানও এক ধরনের কবিতা। ধরো রবীন্দ্রনাথ ঠাকুর, উনি যে সাহিত্য নোবেল প্রাইজ পাইছে, উনি কিন্তু গীতাঞ্জলি, এটা গানের সংকলন, সং অফারিংস, উনি গান লেখার জন্য পাইছে, ওকে। তাহলে গানও হচ্ছে এক ধরনের কবিতা, ওকে। তাহলে যেটা, যে কবিতাটা গাওয়ার জন্য লেখা হয় সেগুলোকে বলে গীতিকাব্য, যে গাওয়ার জন্য লেখা হয়, অন্তমিল আছে, সুর আছে যেখানের মধ্যে। আর ওট কোনগুলোকে বলবো, যেখানে কোনো গ্রিফ বা অ্যাগনি দিয়ে শুরু হয়েছে, বিশেষ করে মেয়েরা যখন ছেলেদেরকে এরকম দুঃখ দেয়, মনে কষ্ট দেয়, তখন ছেলেদের মধ্যে গ্রিফ বা অ্যাগনি কাজ করে, তখন ছেলেরা তো কবিতা লিখে ফেলে, হ্যাঁ। যদি বেশিরভাগ কবি তো ছেলে, তাই না, এই জন্য মেয়ে কবি কম, কারণ ছেলেরা মেয়েদেরকে দুঃখ দেয় না, এই জন্য তোমাদের মেয়ে কবির সংখ্যা খুবই কম, হ্যাঁ। বাংলাদেশে তুমি চিন্তা করো না, ধরো যেহেতু ছেলেরা সবসময় মেয়েদেরকে ভালোবাসে, অনেক কষ্ট দেয় না, এই জন্য মেয়ে কবির মানে পরিমাণটা কম আর কি, এই জন্য ছেলে কবির সংখ্যা অনেক বেশি। আমি তো ভাই বাস্তব দুনিয়ার কথা বললাম, একটা স্টার্ট দিয়ে উপস্থাপন করলাম যে এই জন্য ছেলেরা কবি হয়ে যায়, দুঃখ পাইয়া সবাই কবি হয়ে যায়। তো মেয়ে কবি কয়টা পাবা, খুবই কম মেয়ে কবি, ওদের মনে কোনো দুঃখ নাই, তো ওই জন্য ওরা কবি হতে পারে না। তো দুঃখ না পালে কবি হতে পারবে না। আচ্ছা, আমরা কিছু ওর্ডের নাম মুখস্থ করি, মুখস্থ করা লাগবে না আশা করি, কারণ এগুলো আমরা বিস্তারিত যখন পড়বো তো মনে থাকবে তোমার। যে মিল্টনের ওড অন দ্য মর্নিং অফ ক্রিস্ট, যে ক্রিস্ট মারা যাওয়ার কারণে যে মর্নিং, হ্যাঁ। তারপর কিটসের ওড টু নাইটিঙ্গেল, এগুলো আমরা পড়বো, যে যখন কিটসের কবিতাগুলো পড়বো সেখানে এগুলো চলে আসবে। তোমার থমাস গ্রে দ্য বার্ড, এটা একটা ওড। সলোলুকুই, দেখো তো আমরা এটা পড়েছিলাম না ভোকাবুলারিতে, সলো, সলো প্লাস লুকুই, সলো প্লাস লুকুই, হ্যাঁ, সলো প্লাস লুকুই। তাহলে কোনো ব্যক্তি একাকী যখন কথাবার্তা বলে, নিজের সাথে নিজে কথা বলে, এগুলো সলিলোকুই বা শোকোক্তি, হ্যাঁ, নিজের সাথে নিজে কথা বলতেছে। হ্যামলেটের মধ্যে, হ্যামলেট যখন নিজের সাথে নিজে যখন কথা বলে, সেটা হচ্ছে একটা সলিলোকুই। তাহলে এটা একটা ড্রামাটিক টেকনিক, যেখানে তোমার হচ্ছে যে ক্যারেক্টারটা নিজের সাথেই কথা বলে, একজন ক্যারেক্টার থাকবে নিজের সাথে নিজে কথা বলতেছে, কোনো লিসেনার নাই সেখানের মধ্যে, কারোর উদ্দেশ্যে বলতেছে না, এগুলো হচ্ছে সলিলোকুই। যেমন হ্যামলেট যখন বলতেছে নিজে নিজেকে নিজে বলতেছে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। দেখো, ও বুঝতেছে না যে ওর আম্মা আসলে ওর কাকুর সাথে ষড়যন্ত্র করছে কিনা। এখন ওর কাকু ষড়যন্ত্র করছে কিনা তো কনফার্ম হইতে হবে না, কাকুরে কেমন শাস্তি দিবে, ও নিতে পারতেছে না। বলতেছে ফ্রেইলটি দাই নেম ইজ উইমেন, মানে ওর আম্মার উপরে সে প্রতিশোধ নিবে কিনা সে তো কনফার্ম না, ওর আব্বার আসলে ওর আম্মার ওর কাকু ষড়যন্ত্র করে মারছে কিনা কনফার্ম না সে। এখন ওর মনে খুব দুঃখবোধ কাজ করতেছে, ও একটা জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়ায় আছে, যে ওর কাছে মনে হচ্ছে যে তোমার মানে সে বেঁচে থাকবে নাকি মারা যাবে, সেটাই হলো প্রশ্ন। ওর খুব খারাপ লাগতেছে ওর, হ্যাঁ। তাহলে এই যে ও যখন নিজেকে নিজে বলতেছে টু বি ওর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, নিজেকে নিজে বলতেছে সলিলোকুই, হ্যাঁ। তো ডক্টর ফাস্টাস, এখানে ক্রিস্টোফার মার্লোর একটা নাটক, ফাস্টাস যখন সময়টা শেষ হয়ে যায়, তখন ফাস্টাস বলে, ইয়েট আর দো স্টিল হোয়াট ফাস্টাস অ্যান্ড দ্য ম্যান, তবু তুমি ফাস্টাস শুধু একজন মানুষ, হ্যাঁ। নিজের সাথে নিজে বলতেছো সময় শেষ হয়ে গেছে এখন ওর, হ্যাঁ। সো ওর সাথে চুক্তি করছিল লুসিফারের সাথে, যে সে তোমার তোমার
সে অনেক শক্তির মালিক হবে, তবে সেটা খুব লিমিটেড টাইমের জন্য, পরে শক্তিটা শেষ হয়ে যায়, তখন সে নিজের সাথে নিজেকে শক্তোক্তিটা করে। মনোলোগ, তাহলে মনো মানে এক, মনো মানে এক, লোক মানে কথা। একজন ব্যক্তি ভাষণ দিবে দর্শকের উদ্দেশ্যে, একজন ব্যক্তি দর্শকের উদ্দেশ্যে ভাষণ দিবে, এটা হলো মনোলোগ। তবে এখানে লিসেনার আছে, আর সলোলোগের মধ্যে লিসেনার নাই, নিজেকে নিজে বলতেছে, নিজেকে নিজে বলতেছে। গভীর রাতে তোমার হচ্ছে যে তোমার সে জঙ্গলে যায়, সে কান্নাকাটি করতেছে, শারমিন তুমি কি করলা, তুমি আমাকে এভাবে কেন চাকার দিলা, কি করছিলাম, কি অন্যায় করছিলাম আমি এখানে, কেন এরকম করলাম আমার সাথে, এভাবে যে কান্নাকাটি করতেছে এইভাবে, এটা সলোলোগ, নিজের সাথে নিজে কান্নাকাটি করতেছে। সলোলোগ কই, নিজের সাথে নিজে কথা বলা, কোনো এখানে লিসেনার নাই, হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে না, নিজের সাথে নিজে বলতেছে। আর মনোলোগ দর্শকের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, যেমন অ্যান্টনি জুলিয়াস সিজারের মৃত্যুতে রোমের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। ফ্রেন্ডস, রোমান্স, কান্ট্রিম্যান, ল্যান্ড মিয়ার ইয়ার। ল্যান্ড মিয়ার মানে তোমার কানটা ধার দাও না, মানে তোমার কানটা ধার দাও এরকম না, মানে হচ্ছে তুমি আমার দিকে মনোযোগ দাও, আমার দিকে মনোযোগ দাও। ফ্রেন্ডস, রোমান্স, কান্ট্রিম্যান, ল্যান্ড মি ইউর ইয়ার্স, তোমাদের কানটা আমাকে ধার দাও, মানে হচ্ছে আমাকে মনোযোগ দাও, আমি কি বলি সেটা শুনো। এই যে মার্ক অ্যান্টনি জনগণের উদ্দেশ্যে একটা বক্তব্য দিচ্ছে, এটা হলো মনোলোগ। তাহলে দর্শকের উদ্দেশ্যে যখন একটা বক্তব্য দিচ্ছে ক্যারেক্টার, এটা হলো মনোলোগ। নিজের সাথে নিজে কথা বলে, এটা হলো সলোলোকই। হ্যাঁ, আমাদের জসিম, জসিম সবসময় ক্লাইম্যাক্স হইতো এখানের মধ্যে, কি হতো, জসিম সবসময় ঠেলা গাড়ি টানতো, হ্যাঁ, ঠেলা গাড়ি চালাইতো এখানের মধ্যে, ঠেলা গাড়ি চালানোর পরে ও গার্মেন্টস ফ্যাক্টরি যেত, এরপর সে বসালো যেত, হ্যাঁ, ক্লাইম্যাক্স আর কি ওর জীবনে, প্রচুর ক্লাইম্যাক্স আসতো। আর বাপ্পারা ছিল এন্টি ক্লাইম্যাক্স, বাপ্পারা দিল তোমার সে ধনির পুত্র, পরে ওর চাকা দিত, ওর ছিল এন্টি ক্লাইম্যাক্স, ও জীবনে সবসময় বরবাদ একটা মুহূর্ত নেমে আসতো আর কি, ও বিপর্যয়। তো এই যে আমাদের নায়ক ভাই হলো প্রোটাগনিস্ট, হ্যাঁ, লিডিং ক্যারেক্টার হবে প্লে, আমরা বাংলা বলতে পারি নায়ক বলতে পারি, বা তো প্রোটাগনিস্টের সাথে নায়ক সবসময় নায়কই সবসময় প্রোটাগনিস্ট হবে এরকম না, মানে যে যে লিডিং ক্যারেক্টার থাকে, যাকে ঘিরে একটা নাটক বানানো হয়, একটা সিনেমা বানানো হয়, একটা উপন্যাস লেখা হয়, সে হলো প্রোটাগনিস্ট, মেইন ক্যারেক্টার যে হলো প্রোটাগনিস্ট। ধরো বনলতা এক্সপ্রেস, তো এইখানে তোমার হচ্ছে যে প্রোটাগনিস্ট তুমি কাকে বলবা, আমার মোশাররফ করিমকেই মনে হচ্ছে সে এখানে প্রোটাগনিস্ট। কারো কাছে হয়তো মনে হবে এখানে শরীফুল রাজ, সে প্রোটাগনিস্ট, কারো কাছে মনে হতে পারে, হ্যাঁ। সো লিডিং ক্যারেক্টার যে, সে হলো প্রোটাগনিস্ট। কান্না করতেছো কেন? আর কোন একটা নাটকের তোমার যখন নায়ক মরে যায়, ওটা বলে ক্যাটাস্ট্রফি বলে। দেখো নায়ক মরে গেল তো ওটা তো বিপর্যয়, তাই না, নায়ক মরে গেল, হ্যাঁ, এটা হলো বিপর্যয়, এটা হলো ক্যাটাস্ট্রফি। নায়ক মরে যাওয়া হচ্ছে দুঃখজনক ঘটনা হতে পারে, এই জীবন রেখে কী লাভ, তো নায়ক মরে গেলে ওটা বলে ক্যাটাস্ট্রফি, ট্রাজিক এন্ড অফ দ্য প্লে, নায়ক মরে গেছে ভাই। তবে আপারাজ ও তোমার হচ্ছে সবসময় মরে যেত লাস্টে, আর ওকে মেয়েরা পছন্দ কম করতো, একটু চাকা দিতে সবসময়, তো এই জন্য সবসময় সে এইভাবে এই জীবন রেখে কী লাভ, সে মারা যেত এখানে, আমরা খুবই ওজন দুঃখ করতাম। তাহলে দেখো তোমার এইখানে আমাদের ট্রাজেডিগুলোতে, ট্রাজেডিগুলোতে কি হচ্ছে, ট্রাজেডিতে আমাদের যে প্রোটাগনিস্টের আলটিমেট ডাউনফল হয়, তখন আমরা তাকে বলি কি, ট্রাজেডি, দুঃখজনক একটা সমাপ্তি। যেমন দেখো রোমিও জুলিয়েটে কি ছিল, রোমিও জুলিয়েটে এখানের মধ্যে জুলিয়েটে মারা গেছে, রোমিও কি মারা গেছে, দুজনে মারা গেছে, ট্রাজিক রেজলিউশন হয়েছে একটা, হ্যাঁ। তাহলে এই যে নায়ক মরে যাওয়া, তোমার প্রোটাগনিস্ট মরে যাওয়া, এটা হলো ক্যাটাস্ট্রফি, ট্রাজেডির মধ্যে ক্যাটাস্ট্রফিগুলো ঘটে, হ্যাঁ। তোমার সফোক্লিসের যে ইডিপাস রেক্সে, এখানে কি হচ্ছে যে তোমার ইডিপাসের প্রতি কি ছিল, ভবিষ্যৎবাণী ছিল এরকম যে রাজার যে পোলাটা হবে, এই পোলাটা রাজাকে মারবে এবং তার মাকে হচ্ছে যে সে ইয়ে করবে। তো এরকম একটা ভবিষ্যৎবাণী ছিল, তখন এই পোলাটা কি করা হয়, আরেক রাজ্যে রাখে আসা হয় যখন সে জন্মগ্রহণ করে, আরেক রাজ্যে রাখে। কিন্তু বাস্তবতা কি হচ্ছে, শেষ পর্যন্ত সে তো জানে না যে সে কোন রাজ্য থেকে আসছে, ওর বাপ মাকে জানে না সে, শেষ পর্যন্ত কি সত্যি সত্যি তার বাপের রাজ্যের সাথে তার যুদ্ধ হয়, বাপরে সে মারা ফেলে এবং তার মাকে সে বিয়ে করে। তো পরে যখন সে জানতে পারে যে এটা তার মা, তখন সে কী করছে, সে নিজের চোখ নিজে সে তুলে নেয়। তাহলে এটা ক্যাটাস্ট্রফিক রেজলিউশন হলো না, এটা সফোক্লিসের ইডিপাস রেক্সে। আর ইডিপাস কমপ্লেক্স নামটা ওখান থেকে আসছে, ইডিপাস কমপ্লেক্স, হ্যাঁ, মানে তোমার হচ্ছে যে মানে যেই সম্পর্কের মধ্যে বিবাহ বৈধ না, ওই সম্পর্কের প্রতি তোমার অ্যাট্রাকশন ফিল করা, ওটা বলে ইডিপাস কমপ্লেক্স। আমরা একদম শেষ দিকে চলে আসছি, সত্যি সত্যি শেষ দিকে চলে আসছি, একদম লাস্ট, শেষ লাস্ট, এবার একদম শেষ লাস্ট, হ্যাঁ, এবার শেষ লাস্ট চলতেছে, আর একটু জাস্ট 5 মিনিট, হ্যাঁ। দেখো হোমোনাইম, হোমোনাইম, হ্যাঁ, হোমোনাইম, এখানে হচ্ছে তোমার হোমোনাইম কি জিনিস, অর্থ ভিন্ন, স্পেলিং প্রনাউন্সিয়েশন সেম, এটা হোমোনাইম। হুম, আর হোমোফোন, ফোন, ফোন, ফোন শুনতে একই, ফোন শুনতে একই, হ্যাঁ, শুনতে একই, অর্থ বানান ভিন্ন, অর্থ বানান ভিন্ন। যেমন দেখো ব্যাট, 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 বানান সেম, উচ্চারণের সেম, বানান সেম, উচ্চারণের সেম, কিন্তু অর্থ ভিন্ন, এটা হোমোনাইম, হোমোনাইম। সো নাইম মানে মিনিংটা, মিনিং, মিনিং হচ্ছে যে ভিন্ন।
আর এখানের মধ্যে বানান এবং উচ্চারণ দুটা সেম, এটা হোমোনাইম বলে এই ওয়ার্ডগুলোকে। আর যেগুলোর মধ্যে তোমার আমার শুধু উচ্চারণটা, শুধু ফোনটা সেম, উচ্চারণ শুধু উচ্চারণ সেম, উচ্চারণ সেম, যেমন এক্সিস এক্সিস, হ্যাঁ, নো নো, দেখছো, নো নো, শুধু উচ্চারণ সেম কিন্তু স্পেলিং এবং অর্থ দুটাই ভিন্ন, এগুলো হলো হোমোফোন বলে। এলিউশন হচ্ছে ঐতিহাসিক কোনো ক্যারেক্টারকে পৌরাণিক কোনো ক্যারেক্টারের গল্পের মধ্যে নিয়ে আসা, এলিউশন বলে। হ্যাঁ, যেমন জন ডানের দ্য গুড মরতে ছিল অর্স নটেড উই ইন দ্য সেভেন স্লিপার্স ডেন। এই সেভেন স্লিপার ডেন এটা একটা বাইবেলের ক্যারেক্টার, এই বাইবেলের ক্যারেক্টারটাকে তোমার গল্পের মধ্যে নিয়ে আসা হয়েছে, এটা বলে এলিউশন বলে। হ্যাঁ, হুমায়ুন আমাদের একটা উপন্যাস আছে মধ্যাহ্ন, ওখানের মধ্যে কি উনি কী করছে, ঐতিহাসিক ক্যারেক্টারের ওনার উপন্যাসের মধ্যে নিয়ে আসছে। ঐতিহাসিক কোনো চরিত্রকে নিয়ে আসছে, বা তোমরা যারা শুনলে তোমরা যারা ইয়ে পড়ছো যে সেই সময় পূর্ব পশ্চিম বা প্রথম আলো, ঐতিহাসিক ক্যারেক্টারগুলোকে উনি কি ওনার উপন্যাসের মধ্যে নিয়ে আসছে, এলিউশন। ঐতিহাসিক কোনো ক্যারেক্টারকে, রবীন্দ্রনাথ এখানে চা খাইতে আসেন নাই, ইয়ে আছে না ওই যে নাজিমুদ্দিনের, রবীন্দ্রনাথ এখানে কোনো খাইতে আসেন নাই। তো তাহলে ঐতিহাসিক কোনো ক্যারেক্টার, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তুমি একটা উপন্যাস লিখে ফেললা, ওনাকে আনলা তোমার চার দোকান নিয়ে আসলা, ওনাকে চা খাওয়াইলা তুমি। হ্যাঁ, ঐতিহাসিক কোনো ক্যারেক্টারকে যখন তুমি তোমার রচনা নিয়ে আসবা, এলিউশন। আসো এই যে তোমার দেখো, তোমার এটা কি সুলতান সুলেমান দেখছো না, তাহলে ও খুব কানিং পার্সন এখানে মধ্যে না, সেলফিশ পার্সন। এই যে কানিং পার্সন বা সেলফিশ পার্সনকে বলা হয় ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার, ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার। হ্যাঁ, মানে যারা এখানে গিরিঙ্গি করে, তাহলে যারা গিরিঙ্গি করে ওদেরকে বলে ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার। শেষ ক্লাস, এখন আনসার দাও। এখন আমি চ্যাট অপশন অন করে দিচ্ছি। উত্তর বাড়ি কোনো কথা বলা যাবে না, উত্তর বাড়ি কোনো কথা বলা যাবে না, আনসার দিবে এবং ক্লাস শেষ। তোমরা এখন, এটা সবচেয়ে বড় ক্লাস সাহিত্যের, অন্যতম বড় ক্লাস এটা, এরপরে ক্লাসগুলো ছোট, সবচেয়ে কষ্ট ক্লাস এটাই। অ্যান্সার দাও, এবিসিডি। হোয়াট ডিভাইসেস ওয়াজ ফাউন্ড ইন অল চেঞ্জড আটারলি, চেঞ্জড, বলো কি? আচ্ছা, রিভিশনের একটা টেকনিক বলি, রিভিশনের টেকনিকটা, যখন তুমি সিমিলার কোনো কিছু যখন পড়বা তার পাশাপাশি অন্য জিনিস রিভিশন দিয়ে ফেলবা, এটা বলা হয় অ্যাক্টিভ রিকল, এটা বলা হয় অ্যাক্টিভ রিকল। এটা করতে পারলে তখন তোমার মনে রাখার টেন্ডেন্সি বাড়বে। তাহলে এটা সমাধান করার সময় তুমি দেখলা যে যেখানের মধ্যে শব্দটাই তোমার হচ্ছে যে রিপিটেশন থাকবে সেটা অ্যানাফোরা, তাহলে রিভিশন তুমি দিয়ে ফেলো, রিভিশন দিয়ে ফেলো। তাহলে কনসোনেন্ট যখন রিপিটেশন থাকবে, কনসোনেন্ট রিপিটেশন থাকবে, কনসোনেন্ট রিপিটেশন থাকবে, তাকে বলা হয় এলিটারেশন। ওকে, ভাওয়েল সেটা অ্যাজোনেন্স। হ্যাঁ, আর ওয়ার্ড বা ফ্রেজ সেটা অ্যানাফোরা। হ্যাঁ, তাহলে ওই তিনটা রিভিশন দিয়ে ফেলবে একসাথে, তাহলে তো মনে থাকবে এভাবে। এখন আসো, আমি তোমাদের বলছিলাম যে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। হ্যাঁ, তো এইটা তো এখানে 49 বিসিএস কোশ্চেন আসছিল, সাহিত্য ভালো কঠিন আসছিল সেখানে। তো এইটা তাহলে কিসের এক্সাম্পল? ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এফ মিল আছে, হতে পারে এলিটেশন হতে পারে, এক গ্রুপ বলছে, প্যারাডক্সে বলছে। হ্যাঁ, এখানে আসো। এখন দুটো আনসারই আছে এখানের মধ্যে। ওকে, দেখো এখানে এটা যদি তোমার অন্তমিলটা প্রাধান্য পাইতো এখানের মধ্যে, এখন আমি বলতেছি না যে এটা একদম রং আনসার, আমি রং আনসার বলতেছি না, 100% রং বলতেছি না, বলতেছে এখানের মধ্যে প্যারাডক্স হচ্ছে এটা অধিকতর শুদ্ধ আনসার, বাট অধিকতর শুদ্ধ আনসার হলো প্যারাডক্স। কারণ এখানে আমাদের মনে হচ্ছে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, কেমনে হবে এটা, ফেয়ার ইজ ফাউল কেমনে হবে? কিন্তু আসলে তো লেডি ম্যাকবেথ যে কামটা করছে, ও চেহারা যে সুন্দর, মানে পরিমণির মতো চেহারা তোমার লেডি ম্যাকবেথের, কিন্তু করে শুধু আকাম দুবাই এসে। তাহলে এই যে চেহারা সুন্দর কিন্তু কাম করে ফাউল, হ্যাঁ, তো এই যে কাম করে ফাউল, তো এটা তো সত্য তো কথা। আমার তো মনে হচ্ছে যে কেমন সত্য হবে এটা, প্যারাডক্স। এখন আসো ভাই, এটা আমরা এলিটেশন আনসার দিচ্ছি, তো আমরা কি নাম্বার পাবো? আই ডোন্ট নো, আমি জানি না। কারণ এক্সামিনারের, আচ্ছা বলো তো, এক্সামিনার কোনটাকে সঠিক ধরবে, কোন সঠিক ধরবে সেটা তো আসলে আমরা সলিডলি বলতে, আমি বলবো এর প্যারাডক্স সঠিক আনসার হতে ছিল, প্যারাডক্স। যদি আমাদের স্লাইড এলিটেশনের মধ্যে আসে, স্লাইডের মধ্যে এলিটেশনের মধ্যে আমরা রাখছি অন্তমিল পড়ানোর সময়, হ্যাঁ, কিন্তু বলো প্যারাডক্স হচ্ছে এখানের মধ্যে আনসার হিসেবে মোর কারেক্ট। আবার একটু বুঝাইতাম এটা কেন প্যারাডক্স হচ্ছে। ফেয়ার কেমনে ফাউল হবে মনে হচ্ছে না, ফেয়ার ফাউল হবে কেমনে, এটা তো কি বলতেছে, ফেয়ার কেমনে ফাউল হবে? ফেয়ার মানে সুন্দর আর কি বেটা, সুন্দর, বুঝছ নাই বেটা, সুন্দর আর কি, মানে চেহারাটা দেখতে খুব গাবলু গুবলু সুন্দর, বাট দুবাই এসে আকাম করতেছে। তো এই যে সুন্দর চেহারার তোমার বাস্তবে মনে হচ্ছে ফেয়ার কেমনে ফাউল হবে। তো পরে চিন্তা করলাম না, আসলে ট্রু, আসলে আকাম করতেছে। এই যে লেডি ম্যাকবেথ, তো এই যে লেডি ম্যাকবেথ, সে কি করছে, চেহারাটা খুব সুন্দর তার, কিন্তু সে কি করছে, রাজাগুলোর মধ্যে মারে লেছে, কি আকামটা করছে সে। তো
তাহলে ওর দিকে তাকালে মনে হচ্ছে না ওই ঘটনা সঠিক, তো প্যারাডক্স। এখন প্যারাডক্স আনসার হিসেবে না থাকতো, এলিডেশন দিলেও শুদ্ধ হইতো এটা, এলিডেশন থাকলেও এটা শুদ্ধ হইতো এটা। এখন দিন শেষে এটা আনসার পিএসসি কোনটা নিবে আমি জানি না সেটা, কারণ পিএসসি কি জিজ্ঞেস করবে, হে আরিফিন ভাই এটা আনসার কোনটা নিলে ভালো হবে, পিএসসি লাইভ এমসিকিউ ধরবে, হে লাইভ এমসিকিউ ভাই আমরা আনসার কোনটা নিব আপনারা বলে দেন, ওই করবে এরকম। সো আমাদেরকে জিজ্ঞেস করে কি পিএসসি আনসার ধরবে? কিছু কোশ্চেন থাকে এগুলা, পিএসসি আমাদেরকে জিজ্ঞেস করবে না এগুলো। ওড হচ্ছে ও পাশানি বলে যাও কেন কথা রাখুনি, হ্যাঁ এগুলো ওড। আর বালাত হচ্ছে তোমার আমাদের পুঁথি, যেটা আমাদের যেটা পুঁথি পুরাণ, এটা বালাত। এ বুঝতে পারছো নি? প্যারাডক্স মেইন কনসেপ্ট আরেকবার বলতে পারবো না, তুমি আবার রেকর্ডিংটা দেখবা। হুইচ ইজ নট এ পোয়েট্রি ফর্ম, কোনটা পোয়েট্রি ফর্ম না? সনেট, বালাদ, টেইল, এপিক। টেইল, টেইল মানে তো গল্প, এটা পোয়েট্রি ফর্ম কেমন হবে? ওকে। ইউফেমিজম, ইউফেমিজম এটা কোনটা? ইউফেমিজম এটা কোনটা? এটা হচ্ছে ইনঅফেন্সিভ এক্সপ্রেশন, যে যে কথাটা খুব কটু, শুনতে খুব খারাপ লাগবে ওভাবে না বলে আমরা একটু মোলায়েম করে বললাম, ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। দ্য রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট, কনসোনেন্টটা রিপিটেশন হচ্ছে, এটা কোনটা? এটা হচ্ছে অ্যালিটারেশন, কনসোনেন্ট রিপিটেশন হচ্ছে। আর ভাওয়াল যদি হইতো তখন তাকে বলা হতো অ্যাজোনেন্স বলা হইতো। ফানি পোয়েমস অফ 5 লাইন্স, যে ফানি একটা ছড়া 5 লাইনের, এটা বলা হয় লিমেরিক। দ্য কম্পারিজন অফ আনলাইক থিংস ইউজিং ওয়ার্ডস লাইক অর অ্যাজ, লাইক অর অ্যাজ ব্যবহার করে দুটো আনলাইক জিনিসের মধ্যে কম্পারিজন করা হলো। তো লাইক অর অ্যাজ থাকলে সিমিলি বলছিলাম, অ্যাজ সিমিলি মনে রাখতে, অ্যাজ মানে সিমিলি, অ্যাজ মানে সিমিলি। আচ্ছা একজন বলছিল, আমি একটু সরি আমি একজন বলছিল ভাই এটা তো ভাই মেটাফোর হবে না, এখানে কি বলছিল ফেয়ারকে ফাউলের সাথে কম্পারিজন করছে, এরকম কোন কম্পারিজন বলছে? এখানে কম্পারিজনটা তো করে না এখানের মধ্যে, ওকে সেই জন্য না। যখন দুটো ভিন্ন বিষয়ের মধ্যে কম্পারিজন করা হবে তখন সেটা হয় সিমিলি হবে বা মেটাফোর হবে, যদি লাইক ব্যাজ ইউজ করে তাহলে সিমিলি। তারপর আসো ক্লাইম্যাক্স হ্যাপেন্স, কখন ঘটে ক্লাইম্যাক্সটা? বিগিনিংয়ে, হাইটে, এন্ডে? দ্য কনফ্রন্টেশন কখন ঘটে? অ্যাট দ্য হাইট। ইন দ্য বিগিনিংয়ে যদি ক্লাইম্যাক্স ঘটে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, হ্যাঁ। ক্লাইম্যাক্সের একটা অর্থ আছে, আমি তোমাদের বলতে পারবো না, তোমাদের আব্বা মা আমারে মাইর দিবে, তো এই জন্য বলতে পারবো না। সো ক্লাইম্যাক্স অ্যাট দ্য হাইট, বিগিনিংয়ে যদি ঘটে তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। এই যে বললাম ক্লাইম্যাক্স বিগিনিংয়ে ঘটলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর সং কোনটা? অ্যাট দ্য এন্ড, না না সর্বোচ্চ, ক্লাইম্যাক্স মানে সর্বোচ্চ, সর্বোচ্চ। এটা সরাসরি লাইন ছিল এটা, হ্যাঁ না এটা বলা যাবে না ভাই। আর সং এম্বোডিং রিলিজিয়াস অ্যান্ড স্যাক্রেড ইমোশন, বললাম তো ভাই যে বিগিনিংয়ে ক্লাইম্যাক্স হয়ে গেলে সর্বনাশ, তো ডাক্তারের কাছে যাইতে হতে পারে। কোনটা? হাইম, কোনটা হাইম? রিলিজিয়াস অ্যান্ড স্যাক্রেড ইমোশন, হাইম। দ্য চাইল্ড শোজ দ্য ম্যান, চাইল্ড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে, অ্যাজ মর্নিং শোজ দ্য ডে, চাইল্ড শোজ দ্য ম্যান অ্যাজ অ্যাজ মানে সিমিলি, তাহলে বলছিলাম অ্যাজ মানে সিমিলি, আর নো অ্যাজ এটা হলো মেটাফোর। থ্যাংক ইউ।